দেন, আর যাদের লাগবে একটু আপনারা দিয়ে দেন। আচ্ছা, এরপরে আমাদের আর একটা প্রজেক্ট না, সরি, এটা হচ্ছে কবির স্যার পরীক্ষা নিবে, এমসিকিউ 50 মার্কের। খেলা এখানে হবে। এই 50 মার্কের রেজাল্টটা আপনারা দেখতে পারবেন না, ঠিক আছে? এটা একদম হাইট থাকবে, আহ, সমাপনী বা একদম ফাইনাল রেজাল্টে একবারে পাবলিশ হবে। শুধুমাত্র আপনারা এই দুইটা দেখতে পারলেন। আমি এই শীটটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। যাদের নাই, যাদের নাম এখানে নাই বা সাবমিট করছেন নাম ওঠে নাই, যারা সাবমিট করছেন নাম ওঠে নাই, কষ্ট করে হোয়াটসঅ্যাপে আপনার ফাইল এবং রোল নাম্বার লিখে আমাকে পার্সোনালি পাঠিয়ে দিবেন। আমি আপনাদের এই শীটটা, মানে রেজাল্টের যে শীটটা, এই শীটটা আমি আপনাদেরকে শেয়ার করে দিয়েছি। এই রেজাল্টের শীট সবাই দেখতে পারবেন আপনারা, কে কোন প্রজেক্টে কত মার্ক পাইছেন সবাই দেখতে পারবেন। স্যার আমাদের যার নিউজের উপরে আর একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল না, যে আরেকটা প্রজেক্ট হবে নিউজের উপরে? না, নিউজেরও একটাই। আচ্ছা, আপনাদের গ্রুপটা যেন কই, এই যে এই গ্রুপেও আমি রেজাল্ট শিটটা দিয়ে দিলাম। ওকে, নিয়ম আপনার ওই যে ইয়ের ক্লাসে আছে, 12 নম্বর ক্লাসে আছে, সুন্দর করে দেখানো আছে ওখানে। প্রজেক্ট 3 তারিখে সাবমিট করা যাবে না, সবাই করতে পারবেন না। যিনি প্রবলেম, মানে যিনি বন্যায় আটকা পড়ছেন শুধু উনি সাবমিট করবে। 3 তারিখে সাবমিটের কোনো অপশন নাই। আচ্ছা, তো আমরা এই স্লাইডের কথা আমি আপনাদেরকে বলছিলাম শুরুতে, যে আমি একটা স্লাইড দেখাবো, কিন্তু স্লাইডটাকে আমি খুঁজে পাই নাই। আজকে আলহামদুলিল্লাহ পাইলাম, যার কারণে স্লাইডটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, চলেন একটু সবাই মনোযোগ দেন। গ্রাফিক্সেরটাই রোল হবে? গ্রাফিক্সের রোল মানে বুঝে নাই। গ্রাফিক্সের রোল না, গ্রাফিক্সের রোল না। আপনি কি গ্রাফিক্সের না, আপনার ভিডিও এডিটিং এর আলাদা রোল সেটা। আচ্ছা, ক্যামেরা, এই মহিষী ব্যক্তি আপনার তৈরি করেন ইবনে আল হাইথাম, ঠিক আছে? এটা প্রথম ক্লাসে দেখানো উচিত ছিল, কোনো কারণে আহ, আপনি, অন্তরা, আপনি আপনার প্রজেক্টটা কষ্ট করে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। এখন আর এটা নিয়ে আর কোনো কথা বলেন না, এখন ক্লাসে মনোযোগ দেন। আচ্ছা, এটা হচ্ছে ক্যামেরা, যিনি স্টিল পিকচার যিনি তৈরি, মানে তোলার যে সিস্টেমটা শুরু করেন ডিজিটালি, তিনি হচ্ছেন ইবনে আল হাইথাম। এরপরে স্টিল পিকচারকে আপনার মোশনে যিনি কনভার্ট করে, ঠিক আছে, অ্যাডওয়ার্ড, ইনি ইনি মোশনে একটা স্টিল পিকচার, সেই পিকচারকে পাশাপাশি বসায়া ক্যামেরা দিয়ে মুভ করালে যেরকম হয় অ্যানিমেশন তৈরিটা, ইনি হচ্ছে আপনার অ্যানিমেশনের ফাদার, ঠিক আছে? মোশনের ফাদার ইনি, এনাকে মোশনের ফাদার বলা হয়। যে একটা পরপর ছবিগুলোকে ক্লিক করে পাশাপাশি বসালে কি দেখা যাবে, এরকম মনে হয় চলতেছে। দুনিয়াতে এটা আমরা প্রথমে বলছিলাম কিনা জানি না, দুনিয়াতে এখন পর্যন্ত ভিডিও বলে কোনো কিছু আসে নাই, সবগুলো হচ্ছে আপনার স্টিল পিকচার। সব স্টিল পিকচার। ওই যে আমরা একটা এআই দিয়ে ছবি জেনারেট করে তাকে পিএনজি মোডে সেভ করে, প্রত্যেকটা ফ্রেম প্রত্যেকটা ফ্রেম কিন্তু আমরা পিএনজি মোডে সেভ করে ওটাকে কাজ করে আবার ভিডিওতে কিন্তু কনভার্ট করছি। যে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম কি করে ভিডিওতে আপনার ক্লিপ ক্যাপচার করে, ওই ফ্রেমগুলো পাশাপাশি বসায় কিন্তু আপনার কি হয়, একটা ভিডিও বা অ্যানিমেশন তৈরি হয়। একজন ক্যামেরা তৈরি স্টিল পিকচার তৈরি করে, আর ইনি ভদ্রলোক যে ওই ছবিগুলোকে যদি আমরা স্টেপ বাই স্টেপ পাশাপাশি বসা কি হয়, একটা ভিডিওতে কনভার্ট হয়। মিডিয়া, মিডিয়াটা হচ্ছে আমাদের একটা কমিউনিকেশনের মাধ্যম, ঠিক আছে? আমরা 3 ধরনের মিডিয়া দেখতে পারি, সেটা হচ্ছে একটা আমরা নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং ওয়েব মিডিয়া, 3 টাইপের আমরা মিডিয়া বেশি দেখতে পাই। এরপরে আহ আচ্ছা, এই স্লাইডটা একটু ভুল করে এখানে চলে আসছে, এটা আর পরে আছে একটা, এগুলো একটু পরে আমরা এখান থেকে আসি, ওই দুটো স্লাইড মাঝখানে একটু ভুল ফরম্যাট হয়ে গেছে। আচ্ছা, রেজুলেশন, রেজুলেশনটা কি হচ্ছে, আপনার রেজুলেশনটা আপনাকে বলি যে পিক্সেলের একটা সমন্বয়, যে প্রতি ইঞ্চিতে কতগুলো পিক্সেল আপনার আছে, সেটা হচ্ছে আপনার রেজুলেশন। রেজুলেশন ফুল ফর্ম হচ্ছে আপনার পিক্সেল পার ইঞ্চ, রেজুলেশন ফুল ফর্ম পিক্সেল পার ইঞ্চ।
এই যে আমরা আপনার ইউটিউবে আমরা রেজলিউশন কি করি, আপনার 1080 করে দিই, 720 করে দিই। এই 1080 720টা হচ্ছে পিক্সেলের সংখ্যা। যে 1 ইঞ্চি ভিডিও বা 1 ইঞ্চি ছবিতে, 1 ইঞ্চি ছবিতে কত রকম আপনার কতগুলো পিক্সেল আছে। পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে ছোট ছোট ঘর। পিক্সেলটা আপনার হচ্ছে একরকম ছোট ছোট ঘর। যেমন আমরা একটা ছবিকে যখন সর্বোচ্চ পরিমাণে জুম করি, আমরা অনেকেই ভুল করে বলে থাকি যে ছবিটা আমার ফেটে গেছে। আবার জুম আউট করলে ছবিটা কিন্তু স্বাভাবিক হয়ে যায় না। ছবি আমার ফেটে যায় না, ছবির ভিতরে যে যে আমরা ঘরগুলো দেখতে পারি ওটাকে বলা হয় পিক্সেল। ঠিক আমার ভিডিওতেও কি আছে, এরকম পিক্সেল আছে। আপনি রেজুলেশন কমায় দিয়ে দেখবেন, মানে 100, 120, তারপর 300, 320 বা 380, 420, এগুলো দিয়ে দেখবেন যে আপনার কোয়ালিটিটা কি হচ্ছে, একটু ঘোলা ঘোলা ভাব চলে আসতেছে। তার মানে কি, আপনার ওই ভিডিওতে প্রতি ইঞ্চিতে ওই যে ঘরের সংখ্যাটা কম। ঘরের সংখ্যা যত বেশি হয় তত আপনার রেজুলেশন কোয়ালিটি বেশি হয়। আচ্ছা, দেখতেছি, সব দেখতেছি, আগে ক্লাসটা কন্টিনিউ করেন। লাস্টে এগুলো বলেন, যখন কোশ্চেন করবো না তখন এগুলো একটু বলে না, মনে করে দিয়ে আমাকে। যার যেখানে নাম্বার শিটের রোল ভুল হয়েছে, নাম্বার ওটার লাস্টে মনে করে দিয়ে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের রেজুলেশন। এখানে দেখেন বলা আছে বাই দ্য নাম্বার অফ পিক্সেল, ঠিক আছে, ইন দা ফ্রেম। একটা ফ্রেমে 1 ইঞ্চিতে, ঠিক আছে, 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল আছে তার মেজারমেন্ট করবে সে। ওকে, আমি আবারও বলতেছি, স্লাইডটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? কারণ স্লাইড থেকে অনেক কোশ্চিন আসবে আপনার এমসিকিউ এ, অনেক কোশ্চিন আসবে। আচ্ছা। আহ, এখানে দেখেন কিছু কিছু আপনার যেমন 720-এর রেজুলেশন হচ্ছে কত, 1280 বাই 720 পিক্সেল। 1080 রেজুলেশন হচ্ছে 1920 বাই আপনার 1080। এই প্রথমটা হচ্ছে সর্বদা হচ্ছে আপনার উইথ, প্রথমটা সব সময় উইথ। এরকম ভাবে আপনার নির্দিষ্ট রেজুলেশন দেখেন, যত 4K, 4K দেখেন রেজুলেশনটা আমার কি আছে, একদম হাই। দেখেন 4096 বাই 2160। আর 720-এ কত পিক্সেল আছে, 1280 বাই 720। তাহলে অবভিয়াসলি আমার এটার চাইতে এটার সংখ্যা কি হবে, কোয়ালিটি অবশ্যই ভালো হবে। কারণ কি, এখানে আমার ওই ঘরের সংখ্যাটা বেশি, যার কারণে আমরা এই পিক্সেলের সংখ্যা যত বেশি নিব আমার কোয়ালিটিটা তত ভালো হবে। আচ্ছা, নেক্সটে যাই। তো এটা ছিল হচ্ছে এক্সপেক্ট রেশিও। স্কোয়ার হলে তো, ল্যান্ডস্কেপে হলে আমার 1280 বাই 720, 16:9, কিন্তু এখন বর্তমানে 16:9-এর জন্য আমরা নিয়ে থাকি 1920 বাই 1080। আর পোর্ট্রেটে থাকে 720 বাই 1280, কিন্তু আমরা এটাকে এখন উল্টাই নিছি, যে উপরে থাকে 1080, যে আপনার এদিকে থাকে হচ্ছে 1920। সচরাচর এই দুইটা, এটা হচ্ছে আপনার রিল বা শর্টস এর জন্য এটা, আর এটা হচ্ছে আপনার বড় স্ক্রিন, ইউটিউব ভিডিও ফুল স্ক্রিনের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, ফ্রেম রেট। ফ্রেম রেটটা কি? একটা ভিডিওতে যে স্টিল পিকচার গুলো আছে সেটা হচ্ছে আপনার ফ্রেম রেট। স্ট্যান্ডার্ড ফ্রেম সাইজ হচ্ছে আপনার 24, মানে প্রতি মিনিটে আপনার 1 সেকেন্ডে, সরি, 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম থাকে, তার স্ট্যান্ডার্ড ফ্রেম রেট হচ্ছে আপনার 24, ঠিক আছে? এটা আপনার অ্যানিমেশনের ক্ষেত্রেও তাই। আমরা যখন আফটার ইফেক্টে অ্যানিমেশন ক্রিয়েট করব, আমাকে এই ফ্রেম রেটের হিসাবটা খুব ভালো মতো জানতে হবে। এক্সট্রা কোনো ফ্রেম আমার এখানে রাখা যাবে না, এক্সট্রা কোনো ফ্রেম আমার এখানে রাখা যাবে না। ফ্রেমের হিসাবটা আমাকে খুব ভালো মতো করতে হবে অ্যানিমেশনের ক্ষেত্রে। ভিডিও এডিটিং এ আপনি একটু এক্সট্রা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যানিমেশনের ক্ষেত্রে কোনো এক্সট্রা ফ্রেমই রাখা যাবে না, ঠিক আছে? যদি আপনি একটা অবজেক্টকে স্লো মোশন করতে চান, অবশ্যই আপনার 48 থেকে 1000, সরি, 120-এর ভিতরে আপনাকে ফ্রেম রেটটা রাখতে হবে। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার 60,
ভিডিও আমরা যদি ভিডিওটাকে একটু স্মুথলি স্লো মোশন করতে চাই, এটা শুরুতে বলছিলাম। তো আপাতত এইটুকু রাখি, আমরা নামাজের পরে এসে বাকিটুকু আমি কন্টিনিউ করতেছি। যারা রেকর্ড দিচ্ছিলেন একটু কষ্ট করে পজ করে রাখেন, আমরা আবার নামাজের পরে শুরু করতেছি এবার। নামাজ ওই ক্যামেরার আপনার ইয়ে দেওয়া থাকে, মানে মিনিমাম থাকে হচ্ছে আপনার 24, ঠিক আছে। আর 60 FPS দিলে তো অবশ্যই আপনার ভালো হবে, কারণ প্রতি সেকেন্ডে 24, সেই জায়গাতে আপনার প্রতি সেকেন্ডে 60 করে ফ্রেম, কোয়ালিটি অবশ্যই ভালো হবে। স্লাইড দিব না, ভিডিওতে যা আছে এরকমই। আচ্ছা, এরপরে যদি আমরা ক্যামেরা শুটটা করতে যাই, আহ, কিছু ক্যামেরা শুট আছে, ক্যামেরা শুট গুলো দেখি একটু আমরা। হ্যাঁ, দিলে অনেক স্মুথ হয়। কিছু আমরা ক্যামেরা শুট দেখে আসি। একটা অবজেক্টের অনেকগুলো ক্যামেরা শুট থাকে, ফুল, মিডিয়াম, হাফ, ঠিক আছে, ক্লোজ আপ, এক্সট্রা, এক্সট্রিম ক্লোজ আপ। অবজেক্টের অবজেক্টের অনেকগুলো শুট থাকে, সেই শুটগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি এখন। প্রথম আছে ইডাব্লিউএস, এক্সট্রিম ওয়াইড শট। দেখেন নিচে সুন্দর করে বাংলা লেখা আছে। সাবজেক্টের এত দূরে থেকে ভিজুয়াল শট নেওয়া হয় যে সাবজেক্ট প্রায় অদৃশ্য থাকে, প্রায় এটাকে স্থির চিত্র হিসেবে ব্যবহার করা হয়। মানে অনেক দূর থেকে একটা অবজেক্টকে, আপনার ড্রোনটাকে নিয়ে আসতেছে অনেক দূর থেকে এসে অবজেক্টকে দেখাবে, সেটাকে বলতেছি আমরা ইডাব্লিউএস বা এক্সট্রিম ওয়াইড শট। এরপরে ভিডাব্লিউএস, ভেরি ওয়াইড শট। সাবজেক্টটাকে বোঝা যাবে, ঝাপসা করে দেখানো হবে এবং পরিবেশের ছবিটা এই শটের মধ্যে বেশি থাকবে। যেমন ধরেন এটা হচ্ছে আমার যদি সাবজেক্ট হয়, তার আশেপাশে পরিবেশ দেখেন কত সুন্দর করে এখানে কিন্তু ফুটে উঠছে, তো এটাকে বলতেছি আমরা ভেরি ওয়াইড শট। এরপর আছে ডাব্লিউএস, ওয়াইড শট, যেখানে অনেকখানি জায়গা জুড়ে ছবি তোলা হয় এবং দৃশ্যের বৈচিত্র্যকে ফুটে তোলা হয়। আহ, 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 একটু ওয়েট করেন, ক্লাসটা দেখেন। আমি বারবার আপনাদের মেসেজ করতেছে, আমি আমার লাইনটা কেটে দিচ্ছি। আমি বললাম আপনাদেরকে লাস্টে তো আমি কোশ্চেন অপশন দিব, সেখানে একটু আমাকে মানে বলে দিয়ে যে আমি দিচ্ছি, আমি দিচ্ছি। একটু ক্লাসটা মনোযোগ দেন, মানে আমি বারবার আপনাদের মেসেজ গুলো পড়তে যে এটা নষ্ট হয়ে যেত। আচ্ছা, মানে এখানে আপনার সাবজেক্টটা ফোকাসে থাকবে এবং সাবজেক্টটাকে চারপাশটা একদম ফুল দেখা যাবে। উপরে কিছু অংশ থাকবে, সামনে ডানে বামে কিছু অংশ এক্সট্রা নিতে পারেন, কিন্তু সাবজেক্টটা আপনার মেইন ফোকাসে থাকবে এখানে। এটাকে বলতেছি আমরা ওয়াইড শট। এরপর লং শট, একটা মডেলের একদম মাথা থেকে পা পর্যন্ত, অবজেক্টের মাথা থেকে পা পর্যন্ত, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে লং শট। এবার মিড শট, কোমর থেকে মাথা পর্যন্ত, কোমর থেকে আপনার মাথা পর্যন্ত, এটাকে বলছেন মিড শট। এরপর হচ্ছে ক্লোজ আপ শট, বুক থেকে মাথা পর্যন্ত। আপনারা যদি স্টাইল জলসা বা জিটিভির যে নাটক, কি যেন ওটাকে বলে, হ্যাঁ জিটিভি তো, ওগুলোর যে নাটকগুলো হয়, তো দেখবেন কখনো আপনার ক্লোজ শট, কখনো আপনার মিড শট, ঠিক আছে। এখন ওই নাটকগুলো দেখলে আপনি ক্যামেরা অ্যাঙ্গেল গুলো বুঝতে পারবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে বুক থেকে। এরপর হচ্ছে আপনার মিডিয়াম ক্লোজ আপ, ঘাড় থেকে কাঁধ, কাঁধ থেকে মাথা পর্যন্ত একদম ক্লোজ আপ শট। দেখেন না যে নাটকে হেঁটে আসতেছে, শুধু তার পাটাকে দেখায় কয়েক মিনিট ধরে যে আসতেইছে তো আসতেইছে, অনেকগুলো ট্রানজেকশন ইউজ করে, প্লাস ট্রানজেকশন ইউজ করে, স্লো মোশন দেয়। হ্যাঁ, so এই ফুটেজ গুলো আপনি যদি একটা ভিডিওতে ইউজ করেন, দেখবেন আপনার নর্মাল একটা ভিডিওটা অনেক হয়ে যাবে। এটা আছে আপনার হাই অ্যাঙ্গেল শট, একদম উঁচু থেকে আপনার এটা দেখা যাবে। এটা আগেকার দিনে আপনার ব্যবহার করা হতো হেলিকপ্টার, হেলিকপ্টার, কিন্তু এখন বর্তমানে ড্রোন আসাতে এটা খুব ইজি এই শটটা নেওয়া হয়। লো অ্যাঙ্গেল শট, মানে মাটিতে ক্যামেরাটা একটু বাঁকায় ধরে অবজেক্টটাকে আপনার লং ভাবে দেখায়, সেটাকে বলে লো অ্যাঙ্গেল শট। ওএসএস, ওভার দ্য শোল্ডার শট, এক পাশে যে পাশে ক্যামেরাটা থাকে সেই পাশটাকে আপনার একটু ব্লার করে দেয়, সেই পাশটা আপনার ব্লার থাকে এবং অপোজিটে যিনি বসে আছে তাকে ফোকাসে নিয়ে আসে। আবার এই ক্যামেরাটা অপোজিটে নিয়ে যে যখন ইনি কথা বলবে,
ওনার কাজটা আপনার কি হয়ে যায়, ব্লার হয়ে যায়, দেন ওনার সামনের জন একদম ফ্রেশ ফোকাসে চলে আসে। So, এটাকে বলে হচ্ছে আমরা ওভার দা শোল্ডার শট। পয়েন্ট অফ ভিউ, ক্যামেরা সাবজেক্টের ধারণাকে, তার ইমোশনকে ফুটিয়ে তোলা, মানে ও একটা জিনিস দেখাচ্ছে, ওই অ্যাঙ্গেলে আপনার ক্যামেরাটাকে ধরে রাখা, এটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ। কাট ইন মানে এক্সাক্ট নির্দিষ্ট করে একটা অংশকে আপনার শর্ট নেওয়া, মানে ইন্ডিকেট করতেছে সেটাকে আপনার শর্ট নেওয়া, সেটাকে বলতেছে আমরা কাট ইন শর্ট। কাটওয়ে মানে অনেকগুলো সাবজেক্ট, বাইরে কিছু অংশ থাকবে। এরপরে সিন আর সিকোয়েন্স নিয়ে তো আলোচনা করছি আমরা, যে ভিডিওর বিভিন্ন ক্লিপ গুলো হচ্ছে আমার সিন, আর এই যে সবগুলো যে একত্রিত আমরা রাখি সেটা হচ্ছে আমার সিকোয়েন্স, এখানে আমরা আলোচনা করছি। এরপরে আমাদের স্টেজ অফ ভিডিও মেকিং, দুইটা স্টেজ থাকে, একটা ভিডিও তৈরি করা দুইটা স্টেজ থাকে, একটা হচ্ছে আপনার প্রি প্রোডাকশন, একটা হচ্ছে আপনার পোস্ট প্রোডাকশন। ঠিক আছে, প্রি প্রোডাকশনটা কি? প্রি প্রোডাকশনটা হচ্ছে আপনার আইডিয়া, কনসেপ্ট, স্টোরি, স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে, স্টোরি বোর্ড এবং প্রোডাকশন ডিজাইন, এই তিনটা জিনিস হচ্ছে আপনার প্রি প্রোডাকশন। আচ্ছা, এই কি কি থাকে আপনার? আইডিয়া, আপনি কি ধরনের ভিডিও তৈরি করবেন সেটা আপনাকে মাথায় আইডিয়া নিয়ে আসতে হবে। আপনি কি ব্লগ ব্লগ ভিডিও করবেন, আপনি কি সিঙ্গার হবেন, নাকি আপনি ফুড ব্লগ করবেন? ঠিক আছে, এই আইডিয়াটা আপনাকে প্রথমে নিয়ে আসতে হবে। এরপর আছে স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে, স্টোরি বোর্ড, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি 1 মিনিটেরও একটা রিলও তৈরি করেন, তারপরও আপনাকে স্ক্রিপ্ট লেখাটা খুবই জরুরি। যে আপনার হাতে 30 সেকেন্ড সময় আছে, আপনার হাতে 60 সেকেন্ড, 60 সেকেন্ডের ভেতরে আপনি যেটা সেল করবেন বা যেটা আপনি অডিয়েন্সকে শো করাবেন, মেইন পয়েন্টটা যেন উঠে আসে। যদি আমরা স্ক্রিপ্ট ছাড়া যদি একবার স্টেজে মারতে চাই, আমি কিন্তু মারতে পারবো না, কথা মিলাতে পারবো না আমি। ঠিক আছে, আমি আমার ইচ্ছা মতো কিন্তু কথাটাকে মিলাতে পারবো, স্ক্রিপ্টটাকে সুন্দর করে সাজাইতে হবে। ঠিক আছে, বর্তমানে আপনাদের এই ধরনের স্ক্রিন প্লে যে স্টোরি স্ক্রিপ্ট গুলো আছে, এটা এখন চলতেছে, এটা ছিল আগে হাতে কলমে আর্ট করা, বর্তমানে সেটা ডিজিটালি আপনার আর্ট হয়। ঠিক আছে, যেমন দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল ফুটেজ, এবং স্ক্রিপ্টটা ছিল একদম সেম টু সেম, সেম টু সেম, সরি সরি সরি, সেম টু সেম, মানে মনের চিন্তা আগে ডিজাইন করে নিছে, দেন তারপরে আপনার ক্যামেরার শুটটা সেম ভাবে করছে। এই ধরনের একটা ভালো একটা মুভি তৈরি করে দিবেন, কয়েক বছর লেগে যায়, কয়েক বছর লেগে যায়। ঠিক আছে, So, আপনাদের এটা না করলেও হবে, আপনার শুধু হাতে কলমে লিখে রাখবেন, যে আপনি এ করবেন, সেকেন্ড বসাবেন, যে 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড এই কথাটা আমি বলবো, লিখবেন। ওই কথাকে আপনাকে বারবার রেকর্ড করবেন, কারণ আপনার সময় হচ্ছে 0 থেকে 10 সেকেন্ড। প্রথমবার রেকর্ড করবেন, দেখবেন 10 সেকেন্ডে বেশি হয়ে গেছে, ওটা আবার রেকর্ড করবেন, এবং আপনাকে ওই যে খাতায় যে সময়টুকু লিখছেন ওই সময়ের ভিতরে আপনাকে রেকর্ডটাকে ফাইনাল আউটপুট নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি আমাদের দ্বিতীয় যে আপনার ভিডিও মেকিং এর দ্বিতীয় যে পার্টটা, সেটা হচ্ছে প্রি প্রোডাকশন, যেটা আপনারা শিখলেন। ঠিক আছে, যেটা আপনারা শিখলেন, ও না, প্রি প্রোডাকশন, প্রোডাকশন ডিজাইন, সরি এটা লাস্ট পার্ট, প্রি প্রোডাকশন লাস্ট পার্ট, এটা কি? লোকেশন, তারপরে স্টেজ, লাইট, ডিভাইস, মানে যেগুলো দিয়ে আপনি রেকর্ড করবেন, এটা হচ্ছে আপনার প্রি প্রোডাকশনের লাস্ট স্টেজ। আর পোস্ট প্রোডাকশনটা হচ্ছে কি? পোস্ট প্রোডাকশনটা হচ্ছে আপনারা যেটা শিখলেন, যে একজন রেকর্ড করে দিবে, আপনি সুন্দর করে সিন গুলোকে মিলাই দিবেন, আপনি সিন বুঝে সাউন্ড অ্যাড করবেন, যদি হরর হয় হরর টাইপের দিবেন, দরজা খুলতেছে দরজা খোলার সাউন্ড দিবেন, পানি পড়তেছে পানি পড়ার সাউন্ড দিবেন, যেটা আপনারা আজকে প্রজেক্টে করলেন। এই পুরো কাজকে বলতেছি আমরা পোস্ট প্রোডাকশন। যে ওরা রেকর্ড করে আপনাকে দিবে, আপনি ওই রেকর্ড অনুযায়ী, ওই কথা অনুযায়ী আপনি কি করবেন, লেখা সামনে পিছনে, আপনারা জানেন এখন কিভাবে লেখা পিছনে দিতে হয়, সামনে দিতে হয়। হ্যাঁ, কথার অনুযায়ী লেখাগুলো, সাউন্ড গুলো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনাকে এখন অ্যাডজাস্ট করতে হবে, এটাকে বলতেছি আমরা পোস্ট প্রোডাকশনের কাজ। আচ্ছা, এগুলো ভিডিও ফ্রেমগুলো দেখলাম, এগুলো একটা আলোচনা করি। এছাড়াও আরো কিছু নতুন এই শর্ট গুলো যুক্ত হয়েছে, এটা হচ্ছে ড্রোন শট আর ক্যামেরা বিরল। দেখেই বুঝতে পারতেছেন ক্যামেরা একটু অ্যাঙ্গেল করে আপনার এই বিরলটাকে শুট করা হয়। সো মোটামুটি এই কয়টা হচ্ছে আপনার ক্যামেরা
শুট এবং আপনার যে ভিডিও একটা শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রসেসটা, সেটাই আপনার হচ্ছে আপনার ভিডিও মেকিং এর যে পার্ট গুলো থাকে, যে একটা ফাইনাল ভিডিও আউটপুটের যে দুটো পার্ট, একটা হচ্ছে প্রি প্রোডাকশন, একটা পোস্ট প্রোডাকশন। প্রি প্রোডাকশনটা কি, আমি স্ক্রিপ্ট লিখবো, আমি মডেল ঠিক করব, আমার ভিডিওতে কে কথা বলবে তাকে ঠিক করব, আমার ভিডিওটা কোথায় আমি শুট করব, এই সমস্ত কিছুই হচ্ছে আপনার প্রি প্রোডাকশন। এখন ওই যে আমি কোথাও কখনো দেশে করলাম, কখনো বিদেশে, কখনো ঘরে, কখনো বাইরে, কখনো রাস্তায়, যে ফুটেজ গুলো আমি রেকর্ড করলাম ওই ফুটেজ গুলোকে নিয়ে এখন আমি ছোট্ট একটা সফটওয়্যারে বসাবো। ছোট্ট সফটওয়্যারে বসায় সুন্দর করে নয়েজকে আমরা রিমুভ করে দিব। এখানে আরেকটা যেটা হয়, আপনি যদি কথাটা রেকর্ড করতে চান বাইরে থেকে, তাহলে কিন্তু আপনাকে ডাবিং সিস্টেম করতে হবে। মানে আপনি যখন রাস্তায় কথাটাকে রেকর্ড করবেন, অনেক নয়েজ চলে আসবে, ঠিক আছে? সো যেহেতু আপনারা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে জানেন, চাইলে আপনারা ওই যে আহ, রাস্তায় যে কথাটা হয়েছে ওইটা কিন্তু পুনরায় আবার রেকর্ড করে এখানে বসাতে পারেন ওই সিন অনুযায়ী। অবশ্য সেক্ষেত্রে কি হবে, আপনার কানে ওই ভিডিওটা বাজবে এবং ওইটা শুনে শুনে আপনি আহ, বলবেন। আবার আপনি যদি একটু ইউটিউবে সার্চ দেন যে ডাবিং কিভাবে করে, দেখবেন ওদের ওরা যে আপনার রেকর্ডটা করছিল অরিজিনাল শুটিং এর সময়, ওইটা শুনে শুনে কথার সঙ্গে কথা ম্যাচ করে তারা কথা বলে। না হলে কিন্তু যে বিটিভির মতন আগে যেরকম হয়তো ফাইট সিন আগে হয়ে যায়, পরে আপনার সিন চলে যায়, কথা আগে চলে যায়, স্ক্রিনটা আপনার পরে আসে, ঠিক আছে? তাছাড়া ওই রকম হবে। এছাড়াও আপনি যদি একটু ট্রাভেল ভিডিও করতে চান, ট্রাভেল ভিডিওতে খুবই ইজি। দেখবেন আপনার কি হয়, আপনি শুধু রেকর্ড করে নিয়ে আসতেছেন, রেকর্ড করে নিয়ে এসে আপনার ওই রেকর্ড অনুযায়ী কিছু কথা সাজিয়ে আপনি শুধুমাত্র কি দিলেন, ভয়েস ওভারটা দিয়ে দিলেন। ট্রাভেল ভিডিও যেগুলো, যারা আপনার বাইক বা বাইক নিয়ে যারা ভিডিও করে, বা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে যারা যারা ভিডিও করে, বা ফুড ব্লগ যারা করে, ওরা শুধু রেকর্ড করে নিয়ে আসে, পরে এসে তারা মানে কথা দিয়ে আপনার পোস্ট করে দেয়, ঠিক আছে? So, মোটামুটি ছিল এই ছোট্ট একটা স্লাইডের যে অংশটুকু, সেই পার্টটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের মেইন যে পার্টটুকু সেখানে যাব আমরা। আমাদের যে আফটার ইফেক্টের যে পার্ট, সফটওয়্যার আমি দিতে পারি নাই, আমি আজকে দিয়ে দিবনি। যারা 23 ইনস্টল করছেন ভালো কথা, আমি 20 থেকে শুরু করে 20, 21, 22 আমি দিয়ে দিবনি। তো আমার এখানে দেওয়া আছে 20, আমি আপাতত 20টা দিয়ে দেখাচ্ছি। অ্যাডোবি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট, এই দুই সফটওয়্যারের মধ্যে মেজর একটা পার্থক্য আছে। প্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো হচ্ছে আপনার শুধুমাত্র ভিডিও এডিটিং সফটওয়্যার, শুধুমাত্র ভিডিও এডিটিং সফটওয়্যার। আর আফটার ইফেক্টটা হচ্ছে শুধুমাত্র অ্যানিমেশন সফটওয়্যার, অ্যানিমেশন সফটওয়্যার, ঠিক আছে? প্রিমিয়ার প্রো হচ্ছে আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার, আর আফটার ইফেক্ট হচ্ছে আপনার অ্যানিমেশন সফটওয়্যার। যেমন আপনার ইলাস্ট্রেটর আর ফটোশপের যে পার্থক্যটা, ফটোশপকে বলা হয় ইমেজ এডিটিং সফটওয়্যার, আর ইলাস্ট্রেটরটা হচ্ছে আপনার আহ, হ্যাঁ মোটামুটি সেম আছে। আর ইলাস্ট্রেটরটা হচ্ছে আপনার কি প্রিন্টিং সফটওয়্যার বলি আমরা। সো প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট অনেকটাই সিমিলার। হ্যাঁ, তো চলুন আমরা শুরু করি। আপনার প্রিমিয়ার প্রোতে টুলগুলো ছিল হচ্ছে বিভিন্ন, ডান সাইডে বাম সাইডে ছিল, এটা তো সবসময় আপনার উপরে থাকবে। এখানে ইন্টারফেস না চেঞ্জ করলেও হবে, ডিফল্ট যে ইন্টারফেসটা আছে আমরা ওটা নিয়ে কাজ করবো, যে স্ট্যান্ডার্ড যে আপনার ইন্টারফেসটা আছে সেটা নিয়ে আমরা কাজ করবো। So, ওপরে এটাকে আমরা বলতেছি মেনু বার, তারপর এটা টুল বার, এটা হচ্ছে প্রজেক্ট, এটা হচ্ছে আপনার প্রজেক্ট প্যানেল। এই জায়গাতে আমাকে ফাইলগুলোকে ইম্পোর্ট করতে হবে প্রজেক্টের ঘরে। আর এটা হচ্ছে আমার টাইম লাইন। আমাদের প্রিমিয়ার প্রো তো টাইম লাইন ছিল একটা পার্ট, এখানে আছে আমার দুইটা পার্ট, ঠিক আছে? এখানে আমার দুইটা পার্ট, এই পাশে লেয়ার গুলো থাকবে, এই পাশে আমার লেয়ারের আলাদা লিস্ট থাকবে, দেন এখানে আমার ওই লেয়ারের পার্টটা এখানে আমরা কাজ করবো, কাট সার যা আছে সবকিছু আমরা এখান থেকে করতে পারবো। আর ডান পাশে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে বিভিন্ন প্যালেট, কাজ করার ক্ষেত্রে আমাদের এই প্যালেট গুলো দরকার আছে। এই প্যালেট গুলো যদি আমার প্রয়োজনে বাদ দিতে চাই বা যুক্ত করতে চাই, অবশ্যই আমাকে উইন্ডোটাকে ব্যবহার করতে হবে। যেমন দেখেন যে এখানে ইনফো আছে, ইনফো আমার দরকার নেই, আমি এখান থেকে ইনফোটাকে উঠাই দিলাম, দেখেন ইনফোটা চলে গেছে। অডিও, অডিও আমার দরকার নাই,
আমি কি করবো, এখান থেকে উইন্ডো থেকে অডিওটাকে আমি আনচেক করে দিব। ঠিক আছে, অডিওটা আমার চলে গেছে। ক্যারেক্টার প্যাড আছে, লাইব্রেরি আছে, যেটা আমাদের প্রিমিয়ার প্রোতে ছিল। এখানে ইফেক্ট এন্ড প্রিসেট আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রিমিয়ার প্রোতে আমাদের লেখার কোনো অতটা ইফেক্ট ছিল না, কিন্তু এখানে আপনার হিউজ পরিমাণের ইফেক্ট আছে। হিউজ শুধু ইফেক্টই। প্রিমিয়ার প্রোতে কি ছিল, আলাদা করে ট্রানজিশন ছিল, অডিও ইফেক্ট ছিল। এখানে শুধু আপনার ইফেক্ট আছে, শুধু ইফেক্ট। অবজেক্টের উপরে যে ইফেক্ট গুলো আমরা দিয়ে থাকি সেই ইফেক্ট গুলো এখানে আমরা দেখতে পারতেছি। ওকে, সো এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। আচ্ছা, প্রিমিয়ার প্রোতে যখন আমরা একটা ফাইল তৈরি করতে গেছি, একটা প্রজেক্ট যখন তৈরি করতে গেছি, আমাকে কি করতে হচ্ছে, প্রথমে প্রজেক্ট তৈরি করতে হয়েছে, দেন আমরা একটা সিকোয়েন্স তৈরি করছি। প্রিমিয়ার প্রোতে প্রথমে আমরা প্রজেক্ট ক্রিয়েট করছি, তারপরে আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করছি। আফটার ইফেক্টে এখানে প্রজেক্টের দরকার নেই, আপনি সরাসরি এখানে কি করতে পারেন, নিউ কম্পোজিশন, যেটা ছিল প্রিমিয়ার প্রোতে আপনার সিকোয়েন্স যে নামটা ছিল, এখানে হয়ে গেছে হচ্ছে আপনার কম্পোজিশন নাম। জিনিস, কাজ একই। ঠিক আছে, সিকোয়েন্সে যে কাজ ছিল এখানেও সেম কাজ, তবে এখানে এটার নাম হচ্ছে আপনার নিউ কম্পোজিশন বা কম্পোজিশন শুধু। আমরা এখানেও ক্লিক দিতে পারি, অথবা ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে এখানে এখানে প্রজেক্ট আছে, এখানে কম্পোজিশন নাই। তাহলে কই পাবো আমরা কম্পোজিশন? এই যে এখানে কম্পোজিশন নামে আলাদা একটা ট্যাব আছে, আলাদা একটা ট্যাব আছে, এখানে ক্লিক দিলে আমরা দেখেন নিউ কম্পোজিশন, নিউ কম্পোজিশন, এখানে ক্লিক দিলাম। কম্পোজিশন ক্রিয়েট করলে পরে যদি আমরা সেভ অ্যাজ দিই, তখন আমরা এটাকে প্রজেক্ট করতে পারবো। কিন্তু প্রিমিয়ার প্রোতে কি হয়, সবার প্রথমে আপনাকে প্রজেক্ট সেভ করতে হবে, প্রজেক্টটাকে সেভ করতে হবে। আচ্ছা, এখানে আমি প্রজেক্টটা সেভ করিনি, কিন্তু পরে করতেছি। কম্পোজিশন নেম, আমি একটা নাম দিচ্ছি যে অ্যানিমেশন 1 দিলাম। ঠিক আছে, অ্যানিমেশন 1। অ্যানিমেশনের সময় আপনাকে ফ্রেম, কোনো প্রকার সেকেন্ড না, আপনাকে ফ্রেম ওয়াইজ কাজ করতে হবে, এক ফ্রেম এক ফ্রেম ধরে ধরে। আপনার এক্সট্রা যত ফ্রেম বেশি থাকবে, আপনার ভিডিও রেন্ডার হতে তত বেশি সময় লাগবে। কম্পোজিশনটা হচ্ছে একটা ফাইল তৈরি করে, আর প্রজেক্ট মানে হচ্ছে ওই ফাইলটাকে আপনি আলাদা করে সেভ করছেন, আগামীকালকে আবার আপনি ওই ওই প্রজেক্টে কাজ করবেন। ঠিক আছে, এটা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখানে আমাকে ফ্রেমটাকে খুব মাথায় রেখে কাজ করতে হবে। সো এখানে আমি 1920 বাই 1080 নিচ্ছি। এখান থেকে স্কোয়ার পিক্সেল দিব আমরা। ফ্রেম রেট, ফ্রেম রেট যত বেশি ফ্রেম রেট দিবেন, আপনার কোয়ালিটি তত ভালো হবে, র্যান্ডার হতে তত বেশি সময় লাগবে। আমাদের স্ট্যান্ডার্ড ফ্রেম রেট 24-25, যেটা আমি এখানে বললাম, যে মোটামুটি আমরা এই ফ্রেম রেটেই কাজ করে থাকি। হয়ে গেল, এটা না, এই যে 24। ঠিক আছে, 24 থেকে 30, 24 থেকে 30, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। তবে বেস্ট হচ্ছে 24-25, এর যে কোনো একটা দেওয়া, 24 অথবা 25 এর যে কোনো একটা দেওয়া। আচ্ছা, এরপর আছে রেজুলেশন। রেজুলেশনটা এখানে ফুল, হাফ, থার্ড, কোয়ার্টার। ফুল, হাফ, থার্ড, কোয়ার্টার। মানে ফুল দিলে এই এই রেজুলেশনটা হচ্ছে শুধুমাত্র আপনি যে কাজটা করতেছেন, আপনি যে এখানে কাজ করতেছেন সেই কাজের প্রিভিউ দেখবেন, সেইটার রেজুলেশন। আপনি যদি এখান থেকে কোয়ার্টার দিয়ে রাখেন, কোয়ার্টার দিলে আপনার প্রিভিউর কোয়ালিটিটা খারাপ হয়ে আসে। কিন্তু আপনি কোয়ার্টার থাকা অবস্থায় যদি র্যান্ডার দেন ভিডিওতে, অরিজিনাল যে কালার, অরিজিনাল যে আপনার ফুটেজ, ওইখানে কোনো প্রকার ঝাপসা আসবে না, ওইখানে ঠিক আসবে। সো এই রেজুলেশনের যে আমার কোয়ার্টার বা হাফ, থার্ড থাকে, এটা হচ্ছে আমি যে প্রিভিউটা দেখতেছি সেটা মানে সেটাকে দেখার জন্য, স্মুথ দেখার জন্য। সো যাদের পিসির কনফিগারেশন খুবই খারাপ অবস্থা, ধরেন 4 জিবি, 8 জিবি র্যাম, তারা আমরা কোয়ার্টার দিয়ে কাজ করবো। আর আপনার র্যাম যার 4 জিবি, আপনারা ভুলেও আপনার ইফেক্ট দেওয়ার চেষ্টা করেন না, হ্যাঁ, দরকার নেই। 8 জিবিতে অবস্থা খারাপ হয়ে যায়, 16 হলে মোটামুটি চলে। তাহলে এখন চিন্তা করেন এটা কত, কি পরিমাণে ভারী একটা সফটওয়্যার আপনার এখানে। কিন্তু মজার সফটওয়্যার, ভারী কিন্তু মজার সফটওয়্যার। আচ্ছা, ওকে। এটা হচ্ছে আপনার স্টার্ট টাইম কোড। এই টাইম কোডটা ব্যবহার করা হয় টিম ভিত্তিক কাজ করার জন্য।
টিম ভিত্তিক কাজ করার জন্য, যে আমি 0 সেকেন্ড থেকে আহ, আপনার 10 সেকেন্ড পর্যন্ত কাজ করবো, তাহলে আমি এখানে টাইম কোড রাখবো 0। এরপরের জন্য আপনার 10 সেকেন্ড থেকে কাজ করবো, সে টাইম থেকে টাইম কোড রাখবে হচ্ছে এখানে 10 সেকেন্ড রাখবে। ঠিক আছে, এটা টিম নিয়ে কাজ করার জন্য এই টাইমটাকে ভাগ করা হয়। এবার ডিউরেশন, আমার অ্যানিমেশনটা কত বড় হবে, ডিউরেশন। দেখেন এখানে 4টা ঘর আছে, বাম পাশেটা হচ্ছে ফ্রেম, তারপরটা হচ্ছে সেকেন্ড, তারপরটা মিনিট, তারপর হচ্ছে আপনার ঘন্টা। অ্যানিমেশন সবসময় আপনি সেকেন্ডেই রাখবেন, মিনিটেও যাবেন না, ঘন্টায়ও যাবেন না। ঠিক আছে, তাহলে আমি এদেরকে 0 করে দিচ্ছি। 0 করে আমি এখান থেকে ধরেন 5 সেকেন্ডের একটা, বা 10 সেকেন্ডের, বা 15 সেকেন্ডের একটা কি করলাম, একটা ফ্রেম আমি এখানে তৈরি করি। চাইলে আমরা এটা পরবর্তীতে আবার ডিউরেশনটাকে বাড়াতে পারবো, মানে আমার ভিডিওর যে লেন্থটা, সেই লেন্থটাকে আমি বাড়াই দিলাম। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যে আমি যে কম্পোজিশনটা, যে ফাইলটাকে ক্রিয়েট করতেছি, এর ব্যাকগ্রাউন্ডের কালার ডিফল্ট কি কালার শো করবে, আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। আমার কাজ হয়ে গেল। কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আপনার র্যান্ডারের সময় কি হবে না, শো করবে না। এটা শুধু আপনি কাজ করতেছেন, ওই কাজ করার সময় শো করবে। যখন আপনি র্যান্ডার দিবেন, সেটা কি হবে, ব্ল্যাক আসবে, মানে ওখানে কিছু নাই, ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। ঠিক আছে, তো আমি এভাবে একটা ফাইল সাজালাম, দেন এটাকে আমি ওকে দিয়ে দিচ্ছি। দেখেন, এই যে এটা হচ্ছে আমার প্লে হেড টাইম বার, এখান থেকে 0 সেকেন্ড, এখানে 15 সেকেন্ড, এই 15 সেকেন্ড। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমার কি, আপনার ভিডিও ডিউরেশন। এটা আমার, এটা হচ্ছে আমার প্রোগ্রাম মনিটর, যেটা প্রিমিয়ার প্রো ছিল। আর এখানে দেখেন অ্যানিমেশন 1 নামে একটা আইকন তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে আপনার কম্পোজিশন আইকন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কম্পোজিশন আইকন। এবং দেখেন এখানে অ্যানিমেশন 1 নামে একটা ট্যাবও এখানে চলে আসছে। আচ্ছা, দেখেন এখানে কোনো লেয়ার নাই কিন্তু, আমাকে লেয়ার নেই। তো আমরা যে কোনো কাজ শুরু করে রেখে সবার প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে নিব। আমরা রাইট ক্লিক, নিউ সলিড, রাইট ক্লিক নিউ সলিড, অথবা কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, অথবা রাইট ক্লিক নিউ, নিউ থেকে আপনার সলিড। এখানে যে আমি নাম দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড নাম দিলাম। এখানে যা ছিল তাই, ব্যাকগ্রাউন্ড পার্টটা কি নিব আমি, সেটাকে সিলেক্ট করে দিলাম, দেন ওকে, ওকে দিয়ে দিলাম। দেখেন এখন আমার এখানে লেয়ারটা চলে আসছে, এখানে আমার লেয়ারটা চলে আসছে। তো এটা হচ্ছে আপনার আই, আই মানে আমরা দেখতে পারবো এখানে স্ক্রিনে কি হচ্ছে, চাইলে আমরা এটাকে অফ করতে পারি। এটা হচ্ছে মিউজিক, এটা হচ্ছে সোলো, মানে এখানে যদি একাধিক লেয়ার থাকে, শুধুমাত্র যেটাতে স্লো করবেন ওইটা বাদে বাকিগুলো আপনার হাইড হয়ে যাবে, দেখা যাবে না। এরপর আছে লক, লক দিলে কি হবে, এই লেয়ারটাকে আপনার মুভ হবে না, এখানে কাজ করা যাবে না, এটাকে আমরা মুভ করতে পারবো না, লেয়ারটা আমার লক হয়ে থাকলে এখানে। So, এখানে আরো কিছু আইকন আছে, এই আইকনগুলো আমরা পরে ধীরে ধীরে আলোচনা করবো। তো মোটামুটি এটা হচ্ছে আমার ইন্টারফেস, যেটা একদম প্রিমিয়ার প্রোর সঙ্গে মোটামুটি আমার একটা মিল আছে। এটা যদি মেনু বারটাকে আমরা খেয়াল করি, মেনু বারের প্রথমে আছে হচ্ছে সিলেকশন টুল, মেনু বারের সবার প্রথমে আছে হচ্ছে আপনার সিলেকশন টুল, যেটাতে কি হবে, অবজেক্ট গুলো আপনার এক স্থান থেকে অন্য স্থানে আমার মুভ করা যাবে। এরপর আছে হ্যান্ড টুল, হ্যান্ড টুলের কাজ হচ্ছে আপনার এই যে আর্টবোর্ডটাকে, বা আপনার যে প্রোগ্রাম মনিটরটা আছে, এটাকে আমরা ডানে বামে উপর নিচে যে কোনো জায়গাতে আমরা মুভ করতে পারবো আমার প্রয়োজন মতো, বা আমার যেটা দরকার পড়বে সেই অনুযায়ী আমরা এটাকে মুভ করতে পারবো। এরপর আছে আপনার ম্যাগনিফায়ার বা জুম টুল, যেটাতে আপনার জুম ইন হবে। ঠিক আছে, জুম ইন করতে সেটাতে আমরা, আর এখান থেকে আমি এটাকে কি করবো, ফিট করে দিব। এর পাশে তিনটা যে আইকন দেখতেছেন, এটা হচ্ছে আপনার ক্যামেরা টুল। যদি আমি এখান থেকে কোনোটা ক্যামেরা লেয়ার নিই, দেখেন যেখানে ক্যামেরা লেয়ার আছে, মানে একটা ফেক ক্যামেরা, মানে মনে মনে আপনি চিন্তা করতেছেন যে আমি কোনো একটা রুমের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতেছি, মানে ক্যামেরা প্রবেশ করার যে সিনটা, সেটা আপনি এখানে তৈরি করতে পারবেন। কোনো একটা অবজেক্টকে সামনে থেকে চলে যাবে, মানে কয়েকটা মডেল দাঁড়ায় আছে, ঠিক আছে, আপনি কি করলেন, ক্যামেরা প্রথম মডেলের কাছে নিয়ে গেলেন, সে সামনে আসলো, ওকে পাশ করে যখনই আপনি ক্যামেরা পাশ করতেছেন, সে কি হচ্ছে, সে পিছনে চলে যাচ্ছে। সো এরকম ক্যামেরা আপনি চাইলেও এখানে ফেক ক্যামেরা তৈরি করতে পারবেন এখান থেকে। সো এগুলো আমরা দেখবো পরে, যখন আমি ক্যামেরাটাকে ওপেন করবো। দেখেন এই যে ক্যামেরা এখানে আছে, একদম অরিজিনাল যে ক্যামেরাটা, সেই ক্যামেরা এখানে ওকে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আমার এই আইকন গুলো ভিজিবল হয়ে গেছে, এই আইকন গুলো ভিজিবল হয়ে গেছে। ঠিক আছে, এই ক্যামেরাকে কন্ট্রোল করার জন্য আপনার এগুলো ব্যবহার করে। এখানে দেখেন কি কি আছে, এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছ অরবিট, অরবিট মানে হচ্ছে অবজেক্টটাকে ঘুরানো। ঠিক আছে, ঘুরানো, ডানে বামে ঘুরবে অবজেক্টটা।
ওপরে নিচে ঘুরবে। এরপরে আছে এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, প্যান টুল। প্যান টুল হচ্ছে আপনার কি করবে, ডানে বামে উপরে নিচে মুভ করবে। প্যান টুল ডানে বামে উপরে নিচে মুভ করবে। এবং এটা হচ্ছে আপনার আহ, কি বলে এটাকে, ডলি। ডলি হচ্ছে জুম ইন জুম আউট। ডলি হচ্ছে আপনার জুম ইন জুম আউট। এটা আমরা যখন মডেল নিয়ে কাজ করব তখন এটা আমি আপনাদেরকে দেখাই দিব। আপাতত ক্যামেরা টুলটাকে আমি ডিলিট করে দিচ্ছি, দরকার নেই ক্যামেরা টুল। মানে এই তিনটা আইকন ক্যামেরার থেকে কন্ট্রোল করবে। ধরুন আপনার কাছের ক্যামেরা আছে, আপনি ওটাকে জুম করতেছেন, মানে জুম ইন জুম আউট করবেন। জুম ইন জুম আউট করার জন্য যে ডলে, ডলে যে টুলটা আছে সেটা, আপনি ক্যামেরাটাকে কি করতেছেন, কখনো ডানে নিয়ে যাচ্ছেন কখনো বামে নিয়ে যাচ্ছেন, তখন আপনাকে প্যান টুলটাকে ইউজ করতে হবে। কখনো ক্যামেরা উপরে করতেছেন কখনো ক্যামেরা নিচে করতেছেন, মডেল কিন্তু না, মডেল ওই জায়গাতে আছে, ক্যামেরাকে আপনি মুভমেন্ট করতেছেন ও ডানে বামে উপর নিচে। আর ক্যামেরাটা কি করতেছেন, আপনি অবজেক্টের চার পাঁচটায় ঘুরতেছেন, আপনি ক্যামেরা নিয়ে আপনি ঘুরতেছেন, অবজেক্ট মাঝখানে দাঁড়ায় আছে। তো এই জন্য আমরা এটা কি করবো, আহ, কি বলে এটাকে, কি বললাম, প্যান নাকি অরবিট টুল। এই অরবিট টুল দিয়ে আমরা ঘোরাতে পারবো, ঠিক আছে। তো এটা যখন আমরা মডেল নিয়ে করবো তখন আমরা ভালো লাগবে। আচ্ছা, এরপর আছে রোটেট টুল, মানে বুঝতেছি অবজেক্টটা আমার ঘুরবে। এরপরে যে টুলটা আছে সেটার নাম হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট টুল। প্যান বিহাইন্ড অ্যাঙ্কর পয়েন্ট টুল। দেখেন এখানে এই নাম শো করে না কেন, যাক এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমরা যখন কোনো একটা প্রিমিয়ার প্রোতে কোনো একটা লেখাকে কি করছি, কোনো একটা লেখাকে আমরা মুভমেন্ট মানে শেপ, লেখার নিচে যে মার্কটা করছি শেপটা কি করছি, ডান থেকে বাম দিকে নিয়ে গেছি। এবং অবশ্যই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি করছে, আমরা বাম পাশে লক করছিলাম, বাম পাশে লক করে ওটাকে আমরা ছোট বড় করছিলাম। তো এখানে সিলেকশন টুল দিয়ে ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি মুভ করতে পারবেন না। অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করানোর জন্য আপনাকে এই প্যান বিহাইন্ড অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে ব্যবহার করতে হবে, না হলে আপনি ওটাকে নড়াচড়া করাতে পারবেন না। এরপর শেপ টুল, বিভিন্ন প্রকার শেপ আমরা তৈরি করতে পারবো, রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার টুল, এগুলো হচ্ছে আমার শেপ টুল। এবং দেখেন এই শেপ টুলে কি কি আছে, ফিল আছে, স্ট্রোক আছে। স্ট্রোকের সাইজ আমরা এখান থেকে বাড়াতে পারবো। এবং ফিলে যদি লেখাতে ক্লিক দিই তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কার্ভটাকেও নিতে পারবো। এরপরে পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, মার্কস ফেদার টুল, যেটা ফটোশপে বা ইলাস্ট্রেটরে ছিল সেম এখানেও আছে। এরপর আছে টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল আর হরিজন্টাল টাইপ টুল। লেখা ডান থেকে বাম থেকে ডানে যাবে আর উপর থেকে নিচে লেখা যাবে। ব্রাশ টুল, আপনি এখান থেকে নর্মালি ব্রাশ করতে পারবেন জিনিসটাকে, ঠিক আছে। এরপর আছে ক্লোন স্ট্যাম্প টুল, মানে কপি করা, ক্লোন করা, কপি করা, যেটা ফটোশপে আমরা ব্যবহার করে থাকি। ক্লোন স্ট্যাম্প টুল, একটা অবজেক্ট আছে সেটাকে কপি করে আর যেতে বসলাম, বা একটা অবজেক্টকে আমি ভ্যানিশ করে দিব, এটা হচ্ছে আপনার ক্লোন স্ট্যাম্প টুল। এরপর আছে হচ্ছে আপনার ইরেজার টুল, মানে মুছে দেওয়া, ঠিক আছে। এরপরে আছে এই টুলটার নাম হচ্ছে আপনার রোটো ব্রাশ টুল। রোটো ব্রাশ টুলের কাজটা হচ্ছে, যেটা আমরা কি করছি, ক্যাপকাটে আমরা কি করলাম, এক ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিলাম, এক ক্লিকে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এই রোটো ব্রাশ টুলের কাজ হচ্ছে আপনার অবজেক্টকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে আমার আলাদা করা। যেটা ফটোশপে যেটা ছিল হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুল, তারপরে অবজেক্ট সিলেকশন টুল, এই জাতীয় কাজ আপনার এটা করে থাকে। এটা হচ্ছে রোটো ব্রাশ টুল। এবার হচ্ছে পাপেট টুল। পাপেট টুলের কাজ হচ্ছে একটা স্টিল পিকচার, একটা স্টিল ছবি, যার পাটা একটু নড়াচড়া করবে, যার হাতটা একটু নড়াচড়া করবে, কাঁধটা একটু নড়াচড়া করবে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার পাপেট টুল। যেমন দেখেন আমি এই পাপেট টুলটা দিয়ে আপনাদেরকে একটু হালকা করে মজা দেওয়ার চেষ্টা করি, অ্যানিমেশনের যে মজাটা। ধরেন এই, এখানে আমি নিচ্ছি কি নিব, টম, এটাকে নিচ্ছি। এটাকে আমরা পিএনজি মোডে সেভ দিই, জেপিজি মোডে সেভ দিই, দিয়ে এটাকে আমি একটু পিএনজি করবো, হ্যাঁ, রিমুভ ডট বিজি থেকে একটু পিএনজি করি। যে কোনো ছবিকে আপনি মুভ করাতে পারেন, যে কোনো ছবিকে।
ডাউনলোড করলাম। এখানে যে ডাবল ক্লিক দিব অথবা রাইট ক্লিক, ইম্পোর্ট ফাইল। ঠিক আছে, পিএনজি নিলাম। এটাকে নিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিলাম। আচ্ছা, এখান থেকে নিব হচ্ছে আমি পাপেট টুল, যে পাপেট পজিশন পিন টুল। এটাকে আমি ফুল করে দিচ্ছি, তাহলে কোয়ালিটিটা ভালো হবে, এবং একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, একটু ফিট বা একটু ফিরিয়াস থাক, সমস্যা নেই। এখন আপনাকে পিন গুলো বসাতে হবে আপনার শরীরে যেখানে যেখানে জয়েন্ট আছে। আপনার শরীরে যেখানে যেখানে জয়েন্ট আছে সেই পজিশনে আপনাকে পিন গুলোকে সেট আপ করতে হবে। ভালো করে বোঝেন। আপনার যে শরীর, যেমন আপনার কি থাকে, যে পাতায় একটা পিন থাকে, দিয়ে দিলাম। এই গোড়ালিতে একটা পিন থাকে, দিয়ে দিলাম। এখানে একটা পিন থাকে, দিয়ে দিলাম। এই হাঁটুতে একটা থাকে, কোমরের এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এগুলো পিন বসাই দিব। এখানে একটা দিলাম, এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি। আমার এখানে একটা দিলাম। দেখেন, মানুষের যেখানে জয়েন্ট আছে সেই জায়গাগুলোতে আমি এটাকে বসায় দিচ্ছি। সেম ভাবে হাত, ধরেন এখানে একটা দিচ্ছি, এই কবজিতে দিলাম, এই কাঁধে দিলাম, এর ঘাড়ে দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। সরি, এখানে না, এই জায়গাতে বসবে, এখানে একটা বসবে। মানুষের যেখানে যেখানে আপনার ঘটনা ঘটবে সেই জায়গাতে আমরা দিব। মাথার এখানে একটা দিলাম। এখন মজা দেখেন, এখান থেকে যদি আমি টাইম বারটাকে একটু ডান দিকে নিয়ে যাই, এই যে এটাকে ধরে মাথাটাকে একটু এদিকে দিলাম, আবার এইদিকে যাই, এটাকে ধরে মাথাটাকে আমি একটু এইদিকে দিচ্ছি, আবার এইদিকে যাই, শুধু মাথাটাকে অ্যানিমেশন করে দেখেন। এটাকে একটু বড় করে দিচ্ছি, টমের মাথাটা বড় হবে। আবার একটু ডান দিকে যাই, পিক করে দিই। মানে এই পয়েন্ট গুলো ধরে ধরে আপনাকে কাজ করতে হবে। আবার ডান দিকে যাই, এটাকে একটু উপরে দেন, মানে আমি 2 সেকেন্ড রাখলাম, 2 সেকেন্ড রাখলাম। আবার এখানে আসি, এখানে এসে হাতটা কি করবে, মানে ওই যে পাটাকে আমি একটু এরকম দিচ্ছি। এখানে এসে পাটাকে আবার এই পজিশন ঠিক করে দিচ্ছি। এখানে এসে ধরেন এই দিলাম। আরে আল্লাহ। আচ্ছা, এই পজিশনে যাই, এখানে এসে এর হাতটাকে একটু ধরেন, সরি, এটাকে ধরে। আচ্ছা, এই হাতটা এরকম হলো কেন হলো, বডির সঙ্গে হাতটাকে অ্যাডজাস্ট হয়, যার কারণে ওটা যদি আলাদা থাকতো তাহলে আপনার ভালো হতো। যেমন এই যে এটা দেখেন, এই যে এরকম দিলাম, আবার হাতটাকে একটু নিচে নিয়ে আসতেছি, আবার এখানে যাচ্ছি, আবার এখানে দিলাম। দেখেন, তাহলে এটুকুতে আপনার বিটগুড টাইপের অ্যানিমেশন আছে। কি বুঝতে পারলেন? এটা হচ্ছে আপনার, মানে একটা স্টিল পিকচারকে চাইলে আমরা এরকম করে অ্যানিমেট করতে পারি। চাইলে এখানে আপনি হাঁটাতেও পারেন, মানে এমন পজিশনে সে মানে ধাপ দিতেছে, কখনো এক পা সামনে, কোনো এই পা সামনে, কোনো ওই পা সামনে। ঠিক আছে, দুই পাটা আলাদা থাকলে আপনার ধাপ দেওয়াটা অনেক ইজি হয়। যাক, এগুলো আমরা ধীরে ধীরে আরো দেখবো। হ্যাঁ, একটা পুরোটা প্রজেক্টই করবো আমরা এই পাপেট টুল দিয়ে। দেখ, আচ্ছা, এটাকে ডিলিট করে দিই। ওকে, এ ছিল হচ্ছে আমার বিভিন্ন যে টুল গুলো, সেই টুল নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ। ডান পাশে হচ্ছে আপনার যে প্যালেট গুলো আছে, সেই প্যালেট গুলো। আর এটা হচ্ছে আপনার বিভিন্ন ট্যাব, আমার যে কাজের যে ট্যাব গুলো আছে সেই ট্যাবটা আমরা এখানে করবো। ওকে, আমি প্রথম বেসিক যে আমরা অ্যানিমেশন যে বেসিকটা সেটা দিয়ে শুরু করতেছি। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমি এখানে ড্র করতেছি। ড্র করলাম, সিলেকশন টুলে গেলাম, সিলেকশন টুল, সিলেকশন টুলে ক্লিক দিলাম। দেখেন আমার অবজেক্টটা কই আছে, আমার অবজেক্ট আছে একদম মাস্ক, মানে এখানে।
কিন্তু অ্যাঙ্কর পয়েন্টের যে ঘরটা, ট্রিগার যে আইকনটা, সেটা আছে আপনার অবজেক্ট থেকে নিচে, অবজেক্ট থেকে নিচে আছে। এটা হচ্ছে আপনার অবজেক্ট, সেখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট আছে কোথায়, সাইডে। এই অ্যাঙ্কর পয়েন্টটা, এই অ্যাঙ্কর পয়েন্টটা কি করতে হবে আমাকে, একদম মানে যেখান থেকে আমি অ্যানিমেশন করব সেই জায়গাতে আমাকে রাখতে হবে। নর্মালি আমরা প্রিমিয়ার প্রোতে সিলেকশন টুল দিয়ে কি করেছিলাম, এটাকে টেনে নিয়েছিলাম, কিন্তু দেখেন যায় না, এটা যায় না। এটা কি হয়, আপনার অবজেক্ট সহ যায়। So, একটা অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টে যদি আমি মুভমেন্ট করতে চাই, অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে প্যান বিহাইন্ড টুলটা, যার শর্টকাট কমা হচ্ছে আপনার ওয়াই। এটা দিলাম, এটা দিয়ে দেখেন আমি এখন এখানে চাইলে এটাকে যে কোনো জায়গাতে আমি অ্যাডজাস্ট করতে পারবো। কিন্তু আপনি চাচ্ছেন যে এটা এক ক্লিকে আমি মাঝখানে নিয়ে আসবো, খুবই ইজি। কন্ট্রোল ধরে প্যান বিহাইন্ডে আমরা ডাবল ক্লিক দিব, কন্ট্রোল ধরে প্যান বিহাইন্ডে আমরা ডাবল ক্লিক দিব। দেখেন ডাবল ক্লিক দিলে কি হয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনার অবজেক্টের মাঝখানে এখানে চলে আসছে, অবজেক্টের মাঝখানে চলে আসছে। এই কন্ট্রোল ধরে প্যান প্যান বিহাইন্ড টুলে আমরা ডাবল ক্লিক দিব। আচ্ছা, আপনি চাচ্ছেন কোনো একটা শেপ, কোনোটা শেপ আমি পুরো স্ক্রিন জুড়ে নিব, এই রেক্টেঙ্গেল শেপটা আমি পুরো স্ক্রিন জুড়ে অটোমেটিক বসে যাবে। কন্ট্রোল ধরে শেপের উপর ডাবল ক্লিক দিবেন, কন্ট্রোল ধরে শেপের উপরে ডাবল ক্লিক দিবেন, দেখেন ওই শেপটা কি হয়েছে আমার একদম পুরো স্ক্রিন জুড়ে বসে গেছে। যদি আমার এখানে অন্য কোনো শেপ থাকতো, কারণ আমি এখান থেকে নিচ্ছি ইলিপস, নিলাম কন্ট্রোল ধরে ডাবল ক্লিক দিব, তাহলে দেখেন ওই ইলিপসটা আমার পুরো স্ক্রিন জুড়ে বসে গেছে। উপরের পার্ট ঠেকে দিয়েছে, নিচের পার্ট ঠেকে দিয়েছে, এই পাশটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সো কোনো শেপকে যদি আমি একবারে এখানে নিয়ে আসতে চাই, অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে কন্ট্রোল ধরে ওই শেপের উপরে আমরা ক্লিক দিব, তাহলে আমার শেপটা সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, ধরুন আমি এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এখান থেকে ডাবল ক্লিক দিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসলাম, অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি একদম সেন্টারে নিয়ে আসলাম। আচ্ছা, আমরা অ্যানিমেশন তৈরি করার জন্য আপনার প্রিমিয়ার প্রো দেখেছিলাম পজিশন, ঠিক আছে, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, মোটামুটি এই চারটা দিয়ে আমরা কি করছিলাম, অ্যানিমেশন গুলো করেছিলাম। এখানেও আপনার সেম এই চারটা জিনিসই আছে। দেখেন আমার এই যে বাম পাশের যে লেয়ারটা আছে, বাম পাশের যে লেয়ারটা আছে, নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবং এর উপরে যে আমি শেপ লেয়ার 1 নিয়েছি সেটা এখানে রয়েছে। আপনি চাইলে লেয়ারের নামটাকে পরিবর্তন করতে পারেন, রাইট ক্লিক, রিনেম, কারণ আমি এখানে দিলাম যে বক্স, দেন লেয়ারের নামটা কিন্তু আমি পরিবর্তন করে দিলাম। অথবা আপনি লেয়ারের উপর ক্লিক দিয়ে ইন্টারপ্রেস করবেন, তাহলে আপনার লেয়ারটা কি হবে, রিনেম করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে চাইলে আপনি লেয়ারের কালার গুলোকে আলাদা করতে পারেন, এই যে দেখেন এখানে রেড আছে, তারপর আপনার ব্লু কালার আছে, এখানে দেখেন রেড কালার, ব্লু কালার। আমি চাইলে এই লেয়ারের কালার গুলোকে আপনার প্রয়োজন মতো আপনি চেঞ্জ করতে পারেন। কালার উপর রাইট ক্লিক দিচ্ছি, এখান থেকে ধরেন পিঙ্ক কালার দিলাম, আমার লেয়ারটা পিঙ্ক কালার হয়ে গেল। আমি এখান থেকে দিচ্ছি ইয়েলো কালার, দিচ্ছি আমার আমার লেয়ারটা ইয়েলো কালার হয়ে গেছে। এটা আপনার সুবিধার মতো, বোঝার সুবিধা। আচ্ছা, দেখেন আমরা যে লেয়ারটা নিয়েছি, যে লেয়ারটা নিয়েছি, লেয়ার ওপর থেকে সবসময় 1 2 3, ঠিক আছে, যেটা আপনি সবার প্রথমে নিবেন সেটা লেয়ারে চলে যাবে লাস্টে। চাইলে এটাকে আমরা অর্গানাইজ করতে পারবো আমার ইচ্ছা মতো। এখানে সিরিয়াল দেখেন 1 2, আমি যদি এখানে আরটা শেপ নিই, ওইটা 1 হয়ে যাবে, যেটা আগে 1 ছিল সেটা 2 হয়ে গেছে, দেখেন ওটা নিচে গেছে। কিন্তু আমি চাইলে এটা কি করতে পারি, এটাকে আমি নিচে দিতে পারি, নিচে দিতে পারি টেনে, টেনে জাস্ট ক্লিক দিয়ে টেনে মাঝখানে বসায় দিলাম। আচ্ছা, এই বক্স বা যে লেয়ারটা আমি নিলাম, অবজেক্টের যে লেয়ারটা নিলাম, এর বাম পাশে দেখেন যেখানে কালার চেঞ্জ করে এটা অ্যারো সাইন আছে, অ্যারোতে ক্লিক দিচ্ছি। এখানে দুইটা অপশন, একটা আছে আপনার কন্টেন্ট, একটা আছে আপনার ট্রান্সফর্ম। একটা কন্টেন্ট, কন্টেন্টস, একটা আছে আপনার ট্রান্সফর্ম। লেয়ারের ভিতরে দুইটা পার্ট আছে, আমি কন্টেন্ট থেকে আজকে আলোচনা করবো না, কন্টেন্ট কি এটা পরে আমরা আলোচনা করবো আগামীকালকে। এখান থেকে ট্রান্সফর্মে যাবো আমি। একটু যদি খেয়াল করে দেখেন, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, ওই সেম জিনিস স্টপ ওয়াচ এখানে আছে, ওই পজিশনের দুইটা ভ্যালু এখানে আছে, ওই স্কেলের দুইটা ভ্যালু আছে এখানে, চেন আইকন তুমি, এটা হচ্ছে ইউনিফর্ম। যে আপনি যদি এটাকে উঠাই দিই, তাহলে শুধু হাইট বাড়বে অথবা শুধু উইড বাড়বে, ঠিক আছে। ওই যে ইউনিফর্ম স্কেলে যে কাজটা করছিলাম সেটা একটা, যে এই যে চেন আইকনকে উঠাই দিলে আমরা এরকম করে
আলাদা করতে পারবো। 24 ভার্সনে যেটা আছে, 24 ভার্সনে সেটা হচ্ছে কি আপনার উপরে নিচে দেওয়া আছে। এই পজিশন, স্কেল, রোটেশনের যে ভ্যালু গুলো এখানে আমার ডানে মানে একটার পর একটা দেখতে পাচ্ছি। 24 ভার্সন গুলোতে এটা আছে উপরে নিচে। আচ্ছা, এরপরে আছে আপনার রোটেশন, ঘুরানো, অপাসিটি। দেখেন এই যে আমরা নাই করে দিচ্ছি, এরকম করতেছি, এটাকে আমরা ঘুরাইতেছি এরকম করে টিং টিং করে ঘোরালাম, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো কিছু শর্টকাট কমান্ড আছে, হ্যাঁ। ধরেন পজিশনের জন্য আমি শর্টকাট কমান্ড ইউজ করব পি। আমি লেয়ার সিলেক্ট করে যদি পজিশনে পি দিই, লেয়ার সিলেক্ট করে যদি আমি পজিশনে পি প্রেস করি, কিবোর্ড থেকে পি প্রেস করি, তাহলে আমার পজিশনের যে অ্যানিমেশন প্যালেটটা সেটা চলে আসবে। দেখেন আমি এখানে এটাকে অফ করলাম, শুধু আমার বক্স আছে, আমি এখান থেকে পি বাটন, কিবোর্ড থেকে পি দিচ্ছি, দেন আমার শুধু পজিশনটা চলে আসে, স্কেল, রোটেশন, অপাসিটি কিচ্ছু নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেন স্কেলের জন্য শর্টকাট কমান্ড কি হবে, বলেন তো। পজিশনে যদি পি হয় তাহলে স্কেলের কি হবে শর্টকাট কমান্ড? এস। রোটেশনের আর, অপাসিটি না, অপাসিটির জন্য টি হবে, অপাসিটি টি, টি হবে, হ্যাঁ। So, দেখেন আমি এখানে টি প্রেস করলাম, অপাসিটি এস প্রেস করলাম, স্কেল পজিশন দিলাম পি। কিন্তু দেখেন আমার পজিশন, স্কেল, রোটেশন, টি একটা একটা করে আছে, কিন্তু আমি চাচ্ছি যে এই অ্যানিমেশনে আমি কি কি দিব, পজিশন দিব, স্কেল দিব, দুটো একসঙ্গে দিব। তাহলে যেটা করব আমরা, যদি আমি একের অধিক অ্যানিমেশন শো করতে চাই, অবশ্যই আমাকে শিফট ধরতে হবে। প্রথমটা নর্মাল, দ্বিতীয়টা আপনাকে শিফট ধরে বাকিটা প্রেস করতে হবে। যেমন দেখেন এখানে আমার কি আছে, অপাসিটি আছে, অপাসিটির সঙ্গে আমি নতুন একটা পজিশন যুক্ত করব। তাহলে কি করব, কিবোর্ড থেকে শিফট পি, তাহলে আমার দেখেন এই যে দুইটা চলে আসছে, দুটো আমার চলে আসছে, ঠিক আছে, দুটো আমার চলে আসছে। আচ্ছা, এখানে আমরা যখন অ্যানিমেশনটা দিব, অ্যানিমেশনকে গণনা করব আমরা ফ্রেম ওয়াইজ। আমি একই কথা কিন্তু বারবার রিপিট করতেছি, আমরা ফ্রেমটাকে গণনা করব, আমরা কোনো প্রকার সেকেন্ডটাকে গণনা করব না, ঠিক আছে। প্রিমিয়ার প্রো এখন দেখেন এই যে এখানে 000 এখানে ভ্যালু বসালে কি হয়, এই টাইম বারটা আমার ডান দিকে যাবে। আমরা কি করছিলাম, সেকেন্ড নিয়ে কাজ করছিলাম, কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার এখানে অ্যানিমেশন করার জন্য কি করতে হবে, আমাকে ফ্রেম নিয়ে কাজ করতে হবে। ধরেন আমরা এই যে এই অবজেক্টটাকে এখান থেকে, এই যে এখান থেকে এই পাশে নিয়ে যাবো, ওই যে প্রিমিয়ার পদ্ধতিটা করছিলাম সেম কাজই করতেছি। তাহলে পজিশন দিচ্ছি আমি, আমার এখানে অ্যানিমেশন শুরু, পজিশনে স্টপ আছে, ক্লিক দিলাম, এবং দেখেন এই যে এখানে ডান পাশে অ্যারো, বাম পাশে অ্যারো, ডায়মন্ড সাইন চলে আসছে এখানে, এখানে ডায়মন্ড সাইন চলে আসছে। তো আমি এখানে কত ফ্রেমের ভিতরে আমার এই অবজেক্টটা এখান থেকে এই পাশে যাবে সেটা গণনা করব। ফ্রেম গণনা করার জন্য এক ফ্রেম করে যদি আমরা গণনা করি, এরকম 1 2 3, দেখেন এই যে এখানে দেখেন এই যে ফ্রেমটা আমার যাচ্ছে কিন্তু 3 4 5 6 7 8 9 10, কি দিয়ে করলাম, কন্ট্রোল ধরে রাইট অ্যারো, কন্ট্রোল ধরে রাইট অ্যারো, এটা সমান কি হবে, 1 ফ্রেম রাইট, মানে 1 ফ্রেম ডান দিকে যাবে, ঠিক আছে। আর যদি আমরা এরকম করতাম, দেখেন কত ফ্রেম গেছে, এখানে ছিল 10, এক লাফে চলে গেল 10 ফ্রেম। যদি আমরা 10 ফ্রেম যেতে চাই একবারে, তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস রাইট অ্যারো, এটা যাবে হচ্ছে এখন 10 ফ্রেম, এটা 10 ফ্রেম করে যাবে। আর যদি বাম দিকে আসতে চাই তাহলে সেম কন্ট্রোল শিফট লেফট অ্যারো বা কন্ট্রোল লেফট অ্যারো, কন্ট্রোল লেফট অ্যারো, এ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটু হোল্ড করে আমি একটা ফোন রিসিভ করে নিই প্লিজ। এই টাইম বারটাকে ফ্রেম ওয়াইজ ডানে বামে মুভ করা শিখলাম, সেটা কি যে কন্ট্রোল ধরে রাইট অ্যারো দিলে 1 ফ্রেম যাবে, আর কন্ট্রোল শিফট ধরে ডান দিকে গেলে আমার এটা 10 ফ্রেম করে যাবে, ঠিক আছে, 10 ফ্রেম করে যাবে। আমি অবজেক্টটাকে একটু যদি ছোট করি এরকম করে, আচ্ছা। So, এখান থেকে 14 ফ্রেম গেলাম, 14 ফ্রেমে কি করতেছি আমি এটাকে এরকম ডান দিকে, এরকম ডান দিকে আমি এটাকে মুভ করলাম, ডান দিকে মুভ করতেছি,
দেখেন এখানে যখন আমি মুভ করলাম আমার এখানে কি হয়েছে, লাইন চলে আসছে। এটাকে পাথ বলি আমরা, পাথ। চাইলে এর পাথটাকে আমরা এরকম একটু অ্যাঙ্গেল করতে পারি। এটা দিলে কি হবে জানেন, এটা দিলে আমার অবজেক্টটা এখান থেকে এদিকে আসবে, দেন এইদিকে যাবে আবার। দেখেন এই যে ডিং 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 ডিং, দেখেন সোজা ছিল অ্যানিমেশন, সেটাকে আমি এরকম ঘুরাই দিলাম। আমি এটাকে একটু স্লো করি, হ্যাঁ, স্লো করলাম। দেখেন যে অ্যানিমেশনটা সোজা ছিল আমরা সেটা কি করলাম, একটু বাঁকাই দিলাম। এটা কিভাবে করলাম আবারও দেখা একটু। নর্মালি আমরা ভ্যালুতে কি করতে পারি, অবজেক্টটাকে আমরা টানাটানি করতে পারি, কিন্তু আফটার ইফেক্টের মজার বিষয় হচ্ছে যখনই আপনারা এটাকে টানবেন তখনই আপনাকে মাঝখানে একটা লাইন শো করবে, মাঝখানে একটা লাইন শো করবে। লাইনের এখানে দেখেন গোল দুটো পয়েন্ট আছে, এই গোল পয়েন্ট গুলো ধরে, এগুলো হচ্ছে আপনার হ্যান্ডেল, পেন টুলের যে হ্যান্ডেল গুলো ছিল সেই হ্যান্ডেল গুলো দ্বারা আপনি দেখে এরকম করে অ্যানিমেট করতে পারেন। একটা যেটা ছিল আপনার সোজা একটা রাস্তা ছিল, ওটাকে আমি কি করলাম, একটু ঘুরাই দিলাম, হ্যাঁ, এটাকে একটু ঘুরাই দিলাম। এই যে এখন ওই জায়গা দিয়ে যাবে, একটু ঘুরায় যাবে। সোজা রাস্তা ছিল, সে বাঁকা দিকে চলে গেছে, ঘাট তেরালো। পাত দেখা যাবে, কেন পাত দেখা যাবে, যদি না দেখা যায় আপনি পেন টুলে ক্লিক দিবেন, পেন টুলে ক্লিক দিলে আপনার পাত দেখা যাবে। আর অবশ্যই লেয়ারটাকে যেন আমরা সিলেক্ট থাকে, পাত দেখা যাবে, না দেখার কোনো কিছু নেই। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার পজিশনের যে কাজটা, ঠিক আছে। আর আমি এটাকে আর একটা কাজ করি, অন্যভাবে একটা অ্যানিমেশন করতেছি। লাইক এটা আছে এরকম, আমরা পজিশন না দিয়ে একটু স্কেল নিয়ে একটু মজা করি, নেন পজিশন এবং স্কেল দুটো নিয়ে মজা করবো। তা শিফট ধরে আমি নিয়ে আসলাম, স্কেলের ইউনিফর্মটাকে আমি উঠাই দিচ্ছি, পজিশন দিলাম, স্কেল দিলাম। আমি আহ 10 ফ্রেম গেলাম, 10 ফ্রেমে অবজেক্টটাকে আমি নিচে নিয়ে আসলাম, এবং নিচে আস্তে আস্তে এর হাইটটা বড় হয়ে যাবে, নিচে আস্তে আস্তে এর হাইটটা বড় হয়ে যাবে। আবার 10 ফ্রেমে গেলাম, 10 ফ্রেমে গিয়ে এটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, সরি, এটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম। ডান দিকে যেতে যেতে কি হবে, এটা হাইটটা আবার ছোট হবে, এবং ছোট তো হবেই, সঙ্গে আবার উইডটা বড় হবে। দেখেন এগুলোকে কি অবস্থা দাঁড়ায় তাহলে। আমি এটাকে একটু 20 ফ্রেম রাখলে ভালো হতো, সরি, অনেক ফাস্ট হয়ে যাবে। এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিলাম। দেখেন দুটো একসঙ্গে বড় হইলো, এই এই ঠিক আছে, এই কাজটা আপনার করা যাবে। এটা আপনার ফ্রেম বাই ফ্রেম, একদম ফ্রেম বাই ফ্রেম যাবে। আচ্ছা, এই সেম অ্যানিমেশন যদি আমরা অন্যভাবে একটু করি, ধরেন কিন্তু অবজেক্ট গুলোকে নিয়ে, আমি প্রথমে এখানে নিচ্ছি একটা মাউস পয়েন্টার, একটা মাউস পয়েন্টার নিলাম, লাইক ভালো দেখে একটা মাউস পয়েন্টার নেই। পতাকা বেরিয়েছে, শুরুই হলো না, পতাকা গেলেন খারায়। হুম, আর এটা নিচ্ছি, এটাকে আমরা সেভ দি পিএনজি মোডে। এটা কি ব্যাকগ্রাউন্ড দেখা যাবে নাকি চেক করে আসি। ব্যাকগ্রাউন্ড একদম ঝলঝলা দেখা যাচ্ছে, রিমুভ দিতে যাই, এখানে বসায় দিচ্ছি। পিএনজি করার টুলস আছে রিমুভ ডট বিসি, এটাই এক টুল দিয়ে আমি কাজ করি। আচ্ছা, পেন নিলাম, এরপরে ধরেন নিচ্ছি একটা আমি
ডাস্টবিন নিয়ে একটা কাচরা, 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 এটা নিচ্ছি। এটাকেও ডাউনলোডে সেভ করি এবং রিমোট ডট বিতে এসে ছেড়ে দিলাম। ওকে, আর একটা নেই যেটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিব। তাহলে আমি নিচ্ছি যে ল্যাপটপ নিয়ে একটু, ল্যাপটপ এই ভাঙাচোরা খাওয়া আপেল একে ফেলে দিব আমরা, ডাস্টবিনের ভিতরে খাওয়া আপেলকে ফেলে দিব। এত কম দামের জিনিস এখানে কেন থাকবে? মানে বুঝি নাই আপনি কোন রিফ্রেশের কথা বলতেছেন, কোন আইকনের কথা বলতেছেন, আমি কিছু বুঝতেছি না। আচ্ছা, তিনটা ছবি আমার নেওয়া হয়ে গেছে, তিনটা একটা ছোট্ট একটা পজিশন স্কেল রোটেশন দিয়ে আমরা অ্যানিমেশন করে দেখাবো আপনাকে। আমি এই তিনটাকে ইম্পোর্ট করলাম, তিনটা পিএনজি। প্রথমে আমি কি করতেছি, এখানে যে ল্যাপটপটা আছে এখানে ক্লিক দিলে উপরে প্রিভিউ দেখতে পারবো আমরা, হ্যাঁ। ল্যাপটপটাকে আমি এখানে বসালাম, ল্যাপটপটার এস প্রেস করে স্কেল দিয়ে আমি একটু বড় করতেছি, এখানে আছে ল্যাপটপটা। এরপরে আমি ডাস্টবিনটাকে নিয়ে আসি, ডাস্টবিনকে আমি এখানে রাখি, এই পজিশনে রাখতেছি। ছবিতে ক্লিক দিলে ওটা টানবে, হ্যাঁ। এরপরে আমি মাউসটাকে নিয়ে আসতেছি, মাউসটাকে এখানে উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তো একদম সাদা সহ উঠে গেছে। আচ্ছা, যা গেছে গেছে, আর ওটাকে চেঞ্জ করে না করে, যেটা গেছে গেছে। এটা আপনাদেরকে দেখাইছি আমি, কি বাটন ইউজ করছি ওটা আপনাদেরকে দেখাইছি আমি। আচ্ছা, ধরেন এটা কি হবে, এখান থেকে বাইরে থেকে ভেতরে আসবে, আসার পরে সে এখানে একটা ক্লিক দিবে, ক্লিক দিয়ে এই দুটাকে একসঙ্গে ধরে, একসঙ্গে ধরে অবজেক্টটাকে এই ডাস্টবিনের ভিতরে সে ছুঁড়ে ফেলে দিবে। এই কাজটা আমরা করবো। তো ডাস্টবিনটাকে আমি একটু উপরে নিই, সবার উপরে থাক বা সবার নিচে থাক ডাস্টবিনটা, তাহলে এই দুটাকে ধরে আমি খুব সহজেই এখানে নিয়ে যে এর ভিতরে আমি দিতে পারবো। ওকে, তো দেখেন, প্রথমত মাউসটা নিয়ে কাজ করি। এখানে আমি ডাবল ক্লিক দিয়ে, ডাবল ক্লিক না, কম্পোজিশন হয়ে গেল। এখানে আমি রাইট ক্লিক দিয়ে রিনেম করে রাখতেছি, এটা হচ্ছে আমার মাউস, এটা হচ্ছে আমার ল্যাপটপ। আপনাদের এখানে ডাবল ক্লিক দিলে কি হবে, এই ছবিটা আলাদা করে ওপেন হবে, এটাকে আপনি ক্লোজ করে দিবেন, হ্যাঁ। রাইট ক্লিক, রিনেম করি, ল্যাপটপ। ঠিক আছে, দেখেন 0 সেকেন্ডে মাউসটা আমার বাইরে থাকবে, পজিশন দিলাম, পজিশন দিয়ে 0 সেকেন্ডে আমি মাউসটাকে ধরে, লেয়ার সিলেক্ট থাকলেই হবে, হ্যাঁ। এটাকে ধরে আমি এই জায়গাতে নিচে একদম স্ক্রিনের বাইরে এটাকে আমি রেখে দিলাম। 0 সেকেন্ডে আমার এখানে আছে, মাউস আছে। প্রথমে মাউসটাকে আমি অ্যানিমেট করবো। 0 সেকেন্ডে আমি পজিশন দিলাম, এখান থেকে 10 ফ্রেম, 20 ফ্রেম, 30 ফ্রেম, 30 ফ্রেম পরে মাউসটাকে টেনে আমি এই জায়গাতে নিচ্ছি, এটার উপর নিচ্ছি। শুধু এইভাবে যাবে না, এটা একটু আপনার মানে ডান্সিং করতে করতে যাবে, একটু ভং ধরবে, ঠিক আছে, তো আঁকায়া বাঁকায়া যাবে, সোজা পথে সে হাঁটবে না। আমি এরকম করে একটু ভাঁজায় দিলাম, এভাবে সে ভাঁজ হয়ে এখানে যাবে। যাওয়ার পরে সে ওখানে ক্লিক দিবে, ক্লিক দিলে কি হয়, দেখবেন মাউসটা একটু ব্লিডিং মানে একটু লাফালাফি করে, মানে এক ক্লিক দিলে মাউসটা জুম ইন জুম খুব ফাস্ট একটা অ্যানিমেশন এখানে হয়। সো কি করবে, এখানে যাতে ক্লিক দেওয়ার একটা মানে মোশন যেন এখানে বোঝা যায়। So, এই পজিশনে এসে আমরা কি করব, স্কেলটাকে আমি এখানে বের করলাম 30 ফ্রেমে,
সে আসার পরে কিছুক্ষণ থাকবে। কারণ আমি 1 ফ্রেম, 2 ফ্রেম, 3 ফ্রেম, 4 ফ্রেম, 5 ফ্রেম, 5 ফ্রেম রাখবো, এটাই। তাহলে এটাকে কপি করতে পারি, অথবা এখানে দুইটা অ্যারোর মাঝখানে ডায়মন্ড আছে, এটাকে আমি এখানে জাস্ট ক্লিক দিলে ওটা আমার বসে যাবে, আমাকে কপি করার দরকার নেই। এখান থেকে মাউসটা কি হবে, একটু ক্লিকের মতন হবে। তাহলে স্কেল দিচ্ছি আমি, স্কেল দিলাম, 1 ফ্রেম, 2 ফ্রেম, 3 ফ্রেম, 4 ফ্রেম, 5 ফ্রেম, 5 ফ্রেমে গিয়ে আমি স্কেলটাকে মাউসটাকে একটু জুম করতেছি, জুম করলাম। 1 ফ্রেম, 2 ফ্রেম, 3 ফ্রেম, 4 ফ্রেম, 5 ফ্রেম, 5 ফ্রেমে গিয়ে মাউসটাকে একটু আমি ছোট করতেছি, এরকম একটু ছোট করলাম। ঠিক আছে, ছোট করার পরে এখন এই দুইটাই একসঙ্গে মুভ হবে। যেখানে ছোট করছি ওই বরাবর আমি টাইম বার, অন্য কোথাও আমি মুভ করবো না, ওই বরাবর রেখে ল্যাপটপের পজিশনটাকে নিয়ে আসি, ল্যাপটপের পজিশনটাকে নিয়ে আসলাম। হুম, আর এইটার মাউসের যে পজিশন ছিল, এটার মাউসের যে পজিশন ছিল এটাকে আমি আবার পুনরায় কপি করে দিলাম, যে এখান থেকে আমার নতুন করে আবার কি হবে, অ্যানিমেশন এখান থেকে আমার শুরু হবে। তো এই পজিশনে আমি এই আগেরটাকে কপি করে দিলাম, এবং ল্যাপটপের পজিশন আমি দিয়ে দিলাম। 10 ফ্রেম, 20 ফ্রেম, 30 ফ্রেম, দুটো একসঙ্গে যাবে, ঠিক আছে। ধরেন আমি এই এটাকে এইদিকে নিলাম, অথবা আপনি এটাকে ধরে এইদিকে নিয়ে আসতে পারেন, বা এরকম নিয়ে আসতে পারেন। সেম ভাবে মাউসের যে পয়েন্টার ছিল এটাকেও ধরে আপনি একটু ল্যাপটপের শরীরে অ্যাটাচ করে, অথবা যদি আপনি দুটোকে একসঙ্গে মুভ করতে চান, ঠিক আছে, দেখেন আমি আবার একটু ব্যাক করি। আমার এই দুটো একসঙ্গে আছে, আগের পজিশনে আমার অ্যানিমেশন দেওয়া আছে। আমি এখানে দুটাকে একসঙ্গে সিলেক্ট করব, দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দুটাকে ধরে আমি এই পজিশনে এনে ছেড়ে দিই। দেখেন দুইটা, তাহলে কি হলো, আমার অ্যানিমেশন অটোমেটিক এখানে বসে গেল। সব পয়েন্টই ধরা যাবে, একসঙ্গে 3টে পয়েন্ট আমরা ধরতে পারবো, কোনো সমস্যা নেই। আমি অবজেক্টটাকে সিলেক্ট করে জাস্ট পজিশন দিয়ে আমি এটাকে নিলাম। যেটাকে ছোট করতে হবে তাহলে আমার স্কেলের উপরে ইফেক্টটা পড়ে যেত। আচ্ছা, এই পজিশনে যখন আসবে, এই পজিশনে যখন আসবে তখন এখান থেকে আপনার 1 ফ্রেম, 2 ফ্রেম, 3 ফ্রেম, 4 ফ্রেম, ল্যাপটপের আমি পজিশনটাকে বের করি, বের করে স্কেলটা বের করলাম, ল্যাপটপটাকে আমি ছোট করে দিচ্ছি এরকম করে। ঠিক আছে, ছোট হয়ে যাবে, সরি, ছোট হয়ে গেল। ছোট হওয়ার পরে কি হবে, এখান থেকে সে নাই হয়ে যাবে, মানে ঝুড়ির ভিতরে পড়বে আর নাই হয়ে যাবে। তো এখান থেকে আমি আবার এই যে পজিশন যেটা আছে এটাকে লক করে দিলাম পূর্বেরটাই, 1 ফ্রেম, 2 ফ্রেম, 3 ফ্রেম, 4 ফ্রেম, 5 ফ্রেম, এবং এখানে আমি কি করতেছি, এটাকে নিচের দিকে দিয়ে দেখে দিচ্ছি, টু ওয়েট। আচ্ছা, নিচের দিকে গেছে। এটা নিচের দিকে যখন যাবে তখন আপনার এখানে অপাসিটিতে এটাকে নাই করতে হবে। তাহলে আমরা এটাকে আবার একটু পূর্বের জায়গায় এসে টি প্রেস করলাম, অপাসিটি 100 আছে, 1 ফ্রেম, 2 ফ্রেম, 3 ফ্রেম, 4 ফ্রেম, 5 ফ্রেম, এটাকে আমরা 0 করে দিব। মাউসটা ঘুরে ঘুরে গেল, এই আবার দেখেন, সেম, কিন্তু আমরা স্কেল অ্যানিমেশন পজিশন দিয়ে আমরা সেম এই কাজটা করব। এখন এখানে কিছু আপনার কেস দেখেন, এখানে কিছু আপনার যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আমরা এবার সবগুলোকে একবারে সিলেক্ট করে রাইট ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, ইজি ইজ করে দেবো, ইজি ইজ, F9, এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন, ইজি ইজ করে দেবো। তাহলে সবগুলো আবার স্মুথলি অ্যানিমেশন গুলো এখন প্লে হবে, সব আমার স্মুথলি প্লে হবে। দেখেন আমরা কিন্তু প্রিমিয়ার প্রো যা করছিলাম সেই পজিশন, স্কেল, রোটেশন, ওইগুলো দিয়ে কিন্তু আমরা এটা কমপ্লিট করলাম। আপনাকে এই পজিশন, স্কেল, রোটেশন দিয়ে সবগুলো কাজ কমপ্লিট করতে হবে।
করতে পারবেন? দেখেন যদি এরকম হয়, আর একটা কাজ দেখায়। ধরেন মানে এই যে ওপরে আপনি একটা বার দিলেন, হ্যাঁ, একটা বার দিলেন, বারের কালারটাকে আমি চেঞ্জ করে রাখতেছি। এখান থেকে এটাকে ডাবল ক্লিক দিলাম, ভিতরে চলে গেলাম, মাঝখানে চলে গেলাম, শেপ। এরপরে আমি এখান থেকে পেন টুল নিই, হ্যাঁ, পেন টুল নিয়ে ফিলটাকে আমি অফ করে দিলাম। পেন টুল নিয়ে ফিলটাকে অফ করলাম, শুধুমাত্র স্ট্রোক রাখলাম, স্ট্রোকে একটা কালার দিয়ে দিই আমি, স্ট্রোকের সেম কালারটাকে রাখবো। তাহলে এই যে আই ড্রপারটা নিয়ে এটাকে ক্লিক দিলাম, তাহলে ওই কালারটা আবার পিক হয়ে গেল এখানে। এখান থেকে কি করবো, আমি একটা স্ট্রোক লাইন তৈরি, শিপ ধরে একটা লাইন তৈরি করলাম। আমি স্ট্রোকের সাইজটাকে একটু মোটা করে দিচ্ছি। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট টুকরে ডাবল ক্লিক দিয়ে আমি ওটাকে মাঝখানে নিয়ে গেলাম, যে একটা আছে উপরে, একটা আছে লাইন। নিচে কোনো লেয়ার সিলেক্ট করবেন না, যখন অবজেক্ট গুলো তৈরি করবেন লেয়ার যেন কোনো প্রকার আপনার সিলেক্ট না থাকে, হ্যাঁ। বাইরে ক্লিক দিচ্ছি, দিয়ে আমি কি করলাম, এখান থেকে বৃত্ত নিলাম একটা, বৃত্তের স্ট্রোকটাকে আমি অফ করে রাখি। অফ করে রেখে ফিলে আমি কালার দিলাম, এটা সলিড কালার, এটা ফিল লেখাতে ক্লিক দিব, হ্যাঁ। শিপ ধরে আমি একটা বৃত্ত তৈরি করতেছি, শিপ ধরে একটা বৃত্ত তৈরি করলাম। ডাবল ক্লিক দিয়ে আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম, সিলেকশন টুল দিয়ে এটাকে আমি একটু মাঝ বরাবর নিয়ে গেলাম, মাঝ বরাবর নিয়ে গেলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আমার তিনটা লেয়ার আছে। আমি কি করব, এইটাকে একটু ঝুলাঝুলি খেলবো, হ্যাঁ। কখনো এটা ডানে যাবে, কখনো এটা বামে যাবে, আবার ডানে যাবে, আবার বামে যাবে, এরকম একটু ঝুলাঝুলি করবো আমরা এটাকে। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন আমার এটা হচ্ছে কি বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত, এই লেয়ারটা বৃত্ত লেয়ার, এবং এটা হচ্ছে আপনার যে লাইনটা নিয়েছে সেটা। এখন কথা হচ্ছে ঝুলবে তো লাইন আর বৃত্ত, এটা তো ঝুলবে না, মানে এখানে একটা পেরেকের মতন একটা কিছু থাকবে, যে ওই জায়গাতে সে স্টিল অবস্থায় আছে এবং নিচে দুইটা ঝুলাঝুলি করতেছে। So, আমরা বৃত্ত এবং লাইনটাকে গ্রুপ করে নেব, গ্রুপ করে নেব। আমরা প্রিমিয়ার প্রোতে গ্রুপ শিখছি, এটাকে বলা হচ্ছে আপনার নেস্ট। এখানে বলবো হচ্ছে আমরা প্রিকম্পোজিশন। ঠিক আছে, কিভাবে করবো আমরা, দুটো লেয়ারকে শিফট ধরে আমি সিলেক্ট করলাম, এই যে উপরে যে দুটো লেয়ার আছে সেই দুটো লেয়ারকে আমি শিফট ধরে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, প্রিকম্পোজ, রাইট ক্লিক, প্রিকম্পোজ। এখানে এসে আপনি যে কোনো নাম দিতে পারেন, মুভ অল অ্যাট্রিবিউট ইনটু দা নিউ কম্পোজিশন, এটা দিয়ে দিব আমরা, দিয়ে এটাকে আমি ওকে দিয়ে দিচ্ছি। দেখেন এখন আমি যদি এটাকে পজিশন দিই, তাহলে দেখেন আমার নিচের দুইটা সহ মুভ হচ্ছে, ঠিক আছে। এটা নেস্টের মতন কাজ করে। আবার যদি পিক কম্পোজিশন ডাবল ক্লিক দিই, ওই দুইটা লেয়ার আলাদাভাবে আমার পাশের ট্যাবে ওপেন হবে, এটা যেটা নেস্টে ছিল। So, একই জিনিস, এটা হচ্ছে নেস্ট, এটা হচ্ছে আপনার প্রি কম্পোজ। আচ্ছা, এখন আমার এই যে প্রি কমটা কি হবে, এটা এখন ঝুলাঝুলি খেলবে। ঝুলাঝুলি করার জন্য কি করতে হবে আমাকে, এই জায়গাটাকে আমাকে লক করতে হবে, মানে এখান থেকে ওটা ফিক্সড হবে, ওটা নড়াচড়া করবে না। তাহলে লক করার জন্য কি করব, আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করবো, এই যে অ্যাঙ্কর প্যান বিহাইন্ড টুল নিলাম, অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমি যে জায়গাতে লক করবো, মানে যে জায়গা আমার মুভ হবে না, ওই জায়গাতে আমি রেখে দিলাম। এখন কি হবে, ডানে বামে ঝুলবে, রোটেশন অ্যানিমেশন, 0 সেকেন্ডে এসে রোটেশনটাকে বের করলাম, এটাকে আমি রোটেশন দিয়ে দিলাম। 10 ফ্রেম গিয়ে এটাকে দিচ্ছি আমি, ধরেন এটাকে বাম দিকে দিলাম, যে 45 ডিগ্রি, 45 ডিগ্রি দিলাম, ঠিক আছে। আবার 10 ফ্রেম গিয়ে এটাকে -45 দিচ্ছি, -45, ঠিক আছে। আবার 10 ফ্রেম গিয়ে এটাকে দিচ্ছি এবার 40, আবার 10 ফ্রেম গিয়ে এটাকে দিচ্ছি হচ্ছে -40, -40, আবার 10 ফ্রেম গিয়ে এটাকে দিচ্ছি 35, আবার 10 ফ্রেম গিয়ে এটাকে দিচ্ছি -35, মানে আমি ধীরে ধীরে ওটাকে স্লো করে নিয়ে আসতেছি, হ্যাঁ। আবার 10 ফ্রেম গেলাম, কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিয়ে এটাকে দিচ্ছি 30, আবার 10 ফ্রেম গিয়ে এটাকে দিচ্ছি হচ্ছে আমি -30, একবার বামে গেলে প্লাস, ডানে গেলে মাইনাস। আবার 10 ফ্রেম গেলাম, এটাকে দিচ্ছি 25, আবার 10 ফ্রেম গেলাম, এটাকে দিচ্ছি -25, আবার 10 ফ্রেম গেলাম। আপনাকে যে এই যে 45 থেকে শুরু করতে হবে এমন কোনো কথা নেই, আপনার যেটা খুশি। এটাকে দিচ্ছি ধরেন আমি 20, আবার 10 ফ্রেমে গিয়ে -20, আবার 10 ফ্রেমে গেলাম, এটা হচ্ছে আপনার 15, আবার 10 ফ্রেমে গেলাম, এটা হচ্ছে -15।
10 ফ্রেমে গেলাম 10, আবার 10 ফ্রেমে গেলাম -10, আবার 10 ফ্রেমে গেলাম 5, এখানে দিয়ে দিচ্ছি -5, আবার এখানে লাস্টে এসে করে দিব এটাকে 0। অনেক ফাস্ট একটা অ্যানিমেশন হবে। আমি শেষ করবো দেখি, এত বড় আর করলাম না। তো একটু পরে গিয়ে আমি এটাকে থামাই দিচ্ছি। এই যে এই বারটাকে আপনি ছোট করে দিবেন, এই বারটাকে টেনে এসে এখানে বসাই দিবেন, মানে এর বাইরে আর র্যান্ডার হবে না। এখন দেখেন ঘটনা কি ঘটে। ও, সবগুলোকে ধরে আমরা F9 অথবা রাইট ক্লিক ইজি কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজি ইউজ করে দিলাম। ডিং ডং ডিং ডং ডিং ডং ডিং ডং। দেখেন সিম্পল একটা অ্যানিমেশন কিন্তু। করা যাবে। ওকে, এখন সেটাকে আমরা কিভাবে এক্সপোর্ট দিব, হ্যাঁ আমি বলি। যারা 19 ভার্সন থেকে শুরু করে আপনার মোটামুটি 22 ভার্সন পর্যন্ত যারা আফটার ইফেক্ট ইউজ করবেন, আফটার ইফেক্টের সঙ্গে আপনাকে মিডিয়া ইনকোডার, এই যে এই সফটওয়্যারটা আপনাকে দিতে হবে। আরে, একবারে হেরে যায় কেন জানি। হয়ে গেল, এই যে অ্যাডোবি মিডিয়া ইনকোডার 2020, যেমন আমার এখানে দেওয়া আছে অ্যাডোবি মিডিয়া ইনকোডার 2022। এটা হচ্ছে কি র্যান্ডার দেওয়ার জন্য MP4 ফরম্যাটে। আর যদি আপনি এইখান থেকে র্যান্ডার দিতে চান, কম্পোজিশন, কম্পোজিশন থেকে অ্যাড টু র্যান্ডার কিউ, তাহলে এটা দেখেন কত সেকেন্ডের একটা অ্যানিমেশন হয়েছে। এটা এটা হয়েছে 7 সেকেন্ডের একটা অ্যানিমেশন। 7 সেকেন্ডের একটা অ্যানিমেশন প্রায় 1 জিবির কাছাকাছি ফাইল হয়ে যাবে। দেখেন আমি করে দেখাচ্ছি, দেখেন কম্পোজিশন, অ্যাড টু রেন্ডার কিউ, এখানে আসবো, রেন্ডার নামে আলাদা একটা অপশন চলে আসছে আমার এখানে। এখান থেকে আমি আউটপুট টু কোথায় আউটপুট দিব সেটা দেখাই দিব ডেস্কটপে। এটা এভিআই ফরম্যাটে আছে, ফরম্যাটটা চেঞ্জ করে নিব, সেভ করলাম, হয়ে গেল। এখন এখান থেকে আমরা আউটপুট মডেলে যাব, এখানে ফরম্যাট দেওয়া আছে এভিআই। দেখেন এখানে আমার MP4 নাই, আমার এখানে MP4 নেই। আমরা কুইক টাইমটাকে সিলেক্ট করে দিব, কুইক টাইমটাকে সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম, দিয়ে আমার এখান থেকে র্যান্ডারে ক্লিক দিব আমি। র্যান্ডার হইতেছে, দুটো দিয়ে র্যান্ডার দিব, হ্যাঁ র্যান্ডার হয়ে গেল। এখন দেখেন এই ফাইলের সাইজটা দেখেন আপনি। টিং, 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 টিং। ওই যে সেভ করলাম আমরা, এই যে অ্যানিমেশন 1 এমওভি ফাইল, সরি এটা 18 মেগাবাইট হয়েছে, যে কমের ভিতরে আছে। 18 মেগাবাইট হচ্ছে, হ্যাঁ। কত সেকেন্ডের? 7 সেকেন্ডের, আচ্ছা। আবার রেন্ডার দিই, এবার রেন্ডার দিব মিডিয়া ইনকোডার দিয়ে। কম্পোজিশন, কম্পোজিশন থেকে অ্যাড টু মিডিয়া ইনকোডার কিউ, এই ফাইলটা অটোমেটিকলি আপনার মিডিয়া ইনকোডারে ট্রান্সফার হয়েছে। আজকে তেমন আর কোনো কোশ্চেন নিব না, আমি সফটওয়্যারটা আপনাদের বাসায় গিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ওই ফাইলটা আমার চলে আসবে, একটু ওয়েট করি। সরি, কোন ফাইল রেন্ডার দিলাম আমি? এটা না, এই যে অ্যানিমেশন থেকে দিতে হবে মিডিয়া ইনকোডার। আচ্ছা, চলে আসছে সম্ভবত। হ্যাঁ, ক্লাস শেষ, আজকে আমাদের কোনো ক্লাস নেব না, 9:40 বাজে গেছে। এই মিডিয়া ইনকোডার একটা ঝামেলা, সেটা হচ্ছে আপনার আজকে আপাতত কোনো কোশ্চেন নিচ্ছে না, হ্যাঁ আজকে তেমন কোনো কোশ্চেন নিচ্ছে না। রেকর্ড অফ করে, হ্যাঁ রেকর্ড অফ করে দেন। আপনারা আপনারা একটু হোয়াটসঅ্যাপে যার যেখানে ফাইল মিসিং আছে, আমি আবার বলতেছি, যার যেখানে ফাইল মিসিং আছে, রোল নাম্বার ভুল আছে, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে একটু নক দেন। পার্সোনালি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, আমি বাসায় গিয়ে ঠিক করে দিচ্ছি সবকিছু। এই ঘর দিয়ে আসে না কেন?
আচ্ছা, এই মিডিয়ান করে একটা ঝামেলা করে, ফাইলটা ট্রান্সফার হতে একটু সময় লাগে। এই কাজটা তেমন কোনো কিছু না, কিন্তু আমরা র্যান্ডার দিব কিন্তু মিডিয়ান করা দিই। আমার যদি আপনার 23 বা 24 হয়, তাহলে আপনার এখানে সরাসরি এখানে পেয়ে যাবেন এই যে ফাইল থেকে এক্সপোর্ট একটা অপশন পাবেন এখানে। এই যে এক্সপোর্ট থেকে এখানে MP4 পেয়ে যাবেন আপনি, এখানে MP4 পেয়ে যাবেন। ওটার জন্য আপনাকে আর মিডিয়া ইন করার দরকার নাই। তো যাই হোক, আমি আপাতত এটা দেখাতে পারলাম না, আগামী কালকে দরকার পড়লে আমি এই অ্যানিমেশনটা আবার নেক্সট পার্টে ওটাকে আমি আউটপুট দিয়ে আপনাদেরকে দেখাই দিব নি। আমার অ্যাসেসমেন্টটা দেখবেন প্লিজ। শরীফুল আলম, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন, আমি দেখে দিব নি। অ্যাসাইনমেন্ট দিতে একটু লেট হচ্ছে। 8:30 সাবমিট করছি। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় দেখেছি, আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন। স্যার, জি। স্যার আমাদের এই যে এনকোডারটা শুধু ওই এনকোডারের জন্য প্রয়োজন, আর অন্য কোনো কাজে না? আর কোনো কাজে না। আর যদি আপনার ও, আপনার কাছে এমন একটা ফাইল আছে যেটা ফাইল সাইজ অনেক বড়, আপনি ওটাকে একটু কনভার্ট করেন, মানে ফাইল সাইজটা কমাবেন, তখন আপনি এই মিডিয়া এনকোডটাকে ব্যবহার করতে পারেন। রেজলিউশন ঠিক ও, থাকবে এবং ওই ভিডিওর আপনার সাইজটাকে সে কমাই দিবে। ও, ঠিক আছে স্যার, বুঝলাম। স্যার আমাদের আরেকটা সফটওয়্যার দিয়েছিলেন, ওটার কি দরকার আছে? অডিও অডিশন ওটা না, ওটা দরকার নেই। ওটা হচ্ছে আপনার অডিও নিয়ে যারা মানে কাজ করবে? ধ্যান ধ্যান যাদের অডিও নিয়ে কাজ করা তারা। ব্যান্ডেল। র্যাম কত হলে ভালো হয়? আমি বলবো যত বেশি আচ্ছা। হলে তত ভালো। যত বেশি আপনি যুক্ত করতে পারেন, আপনি যদি 32 32 64 যুক্ত করতে পারেন, আলহামদুলিল্লাহ। ঠিক আরে আছে। যে আপনি 20 দেখালেন, 20 আর 24 কি এক? আপনি তো 24 দিয়েছিলেন, আমি 24 ইনস্টল করেছিলাম না। 24 ইনস্টল করেন, কাজ কাজ আপনার সব এক, কিন্তু আপনার যেমন র্যান্ডারটা একটু আলাদা আছে, কিন্তু অ্যানিমেশন সব কিছু যায়। ওকে, ওকে। যারা রেকর্ড দিয়েছেন কষ্ট করে একটু ভিডিওটা আপলোড করে দিয়েন। ঠিক আর আছে স্যার। আজকের মতন আপাতত কোনো কোশ্চেন নিচ্ছি না, যদি কোনো কোশ্চেন থেকে থাকে আগামীকালকে আমি শুরু দিয়ে আপনাদের আজকের কোশ্চেনটা নিয়ে নিব। হ্যাঁ। জি স্যার, সবাই সালাম সবাই ভালো আলাইকুম। থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম